তো নেক্সট হচ্ছে হুমায়ুন। পয়েন্ট দেবো হুমায়ুন। বাবরের পর আমরা পড়ছি হুমায়ুন। হুমায়ুনকে কি বলা হতো? হুমায়ুন নামের মানে কি ছিল? ভাগ্যবান, তাই না? আর লাস্টে আমরা দেখবো সেই সব থেকে বেশি অভাগা আর কি। তো যাই হোক, এই হুমায়ুনের মুঘল ডাইনাস্টির হুমায়ুন সম্বন্ধে পড়বো। হুমায়ুন টাইম পিরিয়ডটা থাকবে 1530 থেকে 1539, ঠিক আছে? 1530 থেকে 1539, এবং কি পরে আবার উনি 1555-তে ভারতে আসবে, ঠিক আছে? তো এই টাইম পিরিয়ডে যথেষ্ট। আর হুমায়ুন সম্বন্ধে আমরা কিছু জিনিস জেনে রাখবো। তো আমরা হুমায়ুনে কি বলেছিলাম, বাবর যখন মারা যাচ্ছিল তার বাবা, তো বাবর মারা গেছে কারণ অনেক রকম আছে, 2-3টে থট আছে, তাই তো? কেউ কি বলেছে যে ভারতে প্রচুর লু চলছিল, ওই লু লাগার জন্য বাবর মারা গেছে, একটা থট হিস্ট্রিয়ানরা। আর একটা থট বলে যে সেই সময় বাবরের বড় ছেলে হুমায়ুন, ওর প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ঠিক আছে? তো এত শরীর খারাপ হয়েছিল, তখন বাবর প্রে করেছিল যে তুমি ভগবান যেন আমার জীবনটা নিয়ে নাও, যেন আমার বড় ছেলের জীবনটা যেন বাঁচিয়ে দাও। তো ওইভাবে আস্তে আস্তে চিন্তায়, হুমায়ুনের চিন্তায় বাবর মানে শয্যাশায়ী হয়ে মারা যায়, ঠিক আছে? তো বাবর মারা যায় 1530 সালে, তাই তো? আর বাবর মারা গেলেই হুমায়ুন কি হয়, সিংহাসনে বসে যায়, তাই তো? তো যখন হুমায়ুন সিংহাসনে বসবে, তো বাবর হুমায়ুনকে দুটো ইচ্ছের কথা বলেছিল, মনে আছে? আগের দিন বলেছিলাম যে বাবর বলেছিল তার ছেলে হুমায়ুনকে যে আমার দুটো ইচ্ছে তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? যে আমার দুটো ইচ্ছে তোমাকে পূরণ করতে হবে। আমি মরে যাওয়ার সময় ওকে হাত রেখে বলেছিল যে এই দুটো ইচ্ছে তুমি পূরণ করবে আমার, লাস্ট যেটা ইচ্ছে। তো বলেছিল বাবা কি ইচ্ছে, হুমায়ুন বলেছিল, বলছে প্রথম ইচ্ছে হচ্ছে কি, যে আমি যেভাবে আমার বাচ্চাগুলোকে রেখেছি, মানে বাবরের যে ছেলেগুলো, বাবরের বড় ছেলে ছিল কে? হুমায়ুন। তারপরে থাকবে কে? কামরান। তারপরে হিন্দল আর আসকারি। এই যে ছেলেগুলো হুমায়ুন, কামরান, হিন্দল, আসকারি। কিন্তু যেহেতু বড় ছেলের এক্সপেক্টে রাজ্য পাবে, তাই তো? তো বড় ছেলেকে ডেকে বলেছিল হুমায়ুনকে যে দেখো, তুমি ফার্স্ট আমাকে প্রমিস করো যে আমি মরে যাব, যে এই যে তুমি যেভাবে আমি এই যে আমার বাচ্চাগুলোকে রেখেছি, তুমি সেইভাবেই আমার বাচ্চাগুলোকে বা তুমি তোমাদের ভাইয়ের সাথে ওইভাবেই মিলেমিশে থাকবে। 1 নম্বর পয়েন্ট, যে তুমি ওকে কোনোদিন রিপ্লেস করতে না, তার বাবা মারা গেছে, তুমি এবার বাবার দায়িত্ব নাও ভাই হয়ে, ঠিক আছে? মানে সংযুক্তি করে রাখতে বলে, তাই না? যে ভাইয়ের মধ্যে সবসময় ভালো থাকবে, ঠিক আছে? তো বাবর এই কথাটা কেন বলেছিল? বাবর হেভি দূরদর্শী লোক ছিল, বলেছিলাম না? বাবর হেভি দূরদর্শী লোক ছিল। তো বাবর এই কথাটা কেন বলেছিল হঠাৎ? কেন? জানতো যে কিছু ঝামেলা হবে বা কিছু একটা ব্যাপার থাকবে, ওইটা প্রমিস করেছিল, হয়েছিল ঝামেলা হবে। তো যাই হোক, 1 নম্বর কি ছিল, যে ভাইদের সাথে ভালোভাবে থাকে, তাদেরকে বাবার মতো তুমি ভালোবাসবে, তাদের বুঝতে না পারে তার বাবা মারা গেছে, 1 নম্বর। আর 2 নম্বর একটা প্রমিস নিয়েছিল, যে একটা প্রমিস, আর একটা প্রমিস, যে আমি যদি মারা যাই আমার কবর কোনোদিনও ভারতে রাখো না তুমি, তাহলে কাবুলে আমাকে কবর দিও। তাই কোয়েশ্চেনও দেয় যে বাবরের কবরটা কোথায় আছে? কাবুল। যখন বাবর মারা যায় 1530 সালে, মারা যাওয়ার পর ওর কবরটা দিল্লিতে করে দেওয়া হয়। তো দিল্লিতে করে দেওয়া হয় কারণ সেই সময় হুমায়ুনের অবস্থা ভালো ছিল না, ও এইসবে অনেক রকম ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো। তারপরে কিভাবে নতুন সাম্রাজ্য সামালবে, বাবা মারা গেছে, এত বড় সাম্রাজ্য। তো কি করেছিল বাবর, করে দিয়েছিল, কি বলে, ভারতেই ওর কবর করে দিয়েছিল দিল্লিতে। তারপরে কি হয়, যখন বাবার ফেরশাহ যখন ওকে করে দেয়, যখন আবার ভারতে আসে না যখন হুমায়ুন, তখন ওর বাবার কবরটাকেও কাবুলে নিয়ে চলে যায়, তাই না? বলেছিলাম আগের দিন। মানে ও আবার কিছুদিন পর ওখান থেকে দিল্লি থেকে কবরটাকে তুলে পরে আবার কাবুলে দিয়ে আসে, ঠিক আছে? তো যাই হোক, বাবার ইচ্ছে পূরণ করেছিল। তো যখন বাবর মারা যাওয়ার পর রাজা কি হলো? তো মধ্য এশিয়ায় দুটো ট্রেডিশনাল থাকতো, ঠিক আছে? ট্রেডিশন, আমাদের এখানে ট্রেডিশন আছে না, আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনে কি হয়, রাজা কে হয়? হ্যাঁ, বড় ছেলে রাজা হয়, তাই তো? রাজা, ওই বড় ছেলে রাজা হবে। আর বাদবাকিগুলো রাজসভায় থাকবে, মস্তি ফস্তি করবে, তাই তো? একদম মহলে থাকবে, কোনো একটা ভালো ভালো পোস্ট বিলং করবে, তাই তো?
কিন্তু মধ্য এশিয়া মানে সেন্ট্রাল এশিয়া যে জায়গায় আছে, ইরান, ইরাক, এইসব জায়গায় যেগুলো পারস্য এম্পায়ার যেগুলো আমরা দেখে গেছি, ওইসব জায়গায় ওরকম ছিল না। ওখানে যখনই রাজা মরে যাবে না, তো ওখানে রাজা মরে যাওয়ার পর যে নেক্সট যদি 4 ভাই থাকে তাদের মধ্যে না সাম্রাজ্যটা ভাগ হয়ে যেত, ডিস্ট্রিবিউট হয়ে যেত। আমাদের এখানে কিন্তু এটা হবে না। তাহলে আমরা মধ্য এশিয়ার আর ইন্ডিয়ার মধ্যে আমরা প্রপারলি ডিস্টেন্স এইটা দেখতে পাচ্ছি তো, আর সেন্ট্রাল এশিয়া, তাই তো এখানে কি হতো, রাজ্যটা ভাগ হয়ে যেত ভাইদের মধ্যে, সমপরিমাণ ভাগ 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 হয়ে যেত সেন্ট্রাল এশিয়া। এখানে সেন্ট্রাল এশিয়াতে সাউথ আফ্রিকা হয়ে যেত, ঠিক আছে। আর ইন্ডিয়াতে কি হতো, ইন্ডিয়াতে বড় ছেলেটাই রাজা হতো, ঠিক আছে, আর বাকি ভাইদের ভালোভাবে রাখতো, তাই তো, ঠিক আছে। তাহলে আমাদেরকে কোনোদিন এইভাবে কোয়েশ্চেন দিতে পারে, কোয়েশ্চেন যেখান থেকে হতে পারে। আর আগের দিন এই বিশেষ কোয়েশ্চেন খুদবা, তাই তো, তো লোক তো ভাবে না যে খুদবাটা কোয়েশ্চেন হতে পারে, খুদবা কি, কিন্তু আমরা কিভাবে আমরা গল্পে চলে 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 পড়ে গেছিলাম সব, ওটা সারা জীবন মনে। আমি বলেছিলাম যে রাজা যখন হতো তারপরে শুক্রবার দিনকে নিজের নাম দিয়ে পড়াতো, তাই তো, কিন্তু ওখানে পরে মোহাম্মদ বিন কাসিম এগুলো সব পড়েছিলাম। তো কোয়েশ্চেন যেখান থেকে হতে পারে, এখন এমন দিনকাল এসছে, ইউপিএসসি বলো, বিসিএস বলো, এমসিকিউ মানে তোমার গলা কেটে দেবে, যতই পড়ো খুব চাপ। তা আমাদেরকে না পুরো জিনিসটাকে গল্পের আকারে মনে রাখতে হবে। তারপরে নোটস ফোর্স তো আছে। তো ইন্ডিয়াতে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমরা পরে জানবো, এগুলো ইউপিএসসির জন্য লাগবে, যে এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভে কি ছিল, যে এখানকার রাজাদের ভাইদের মধ্যে এই ভাগ হয়ে যেত, আর ইন্ডিয়ার মধ্যে ভাগ হতো না, বড় ছেলে পেত। তো এরা কোথাকার ছিল অ্যাকচুয়ালি, বাবররা কোথাকার, সেন্ট্রাল এশিয়া, তাই তো। তো সেন্ট্রাল এশিয়ায় যখন ছিল, ওরা তো ইন্ডিয়াতে এসেছিল, ওরা তো ইন্ডিয়াতে শাসন ব্যবস্থা করতে এসেছিল, তাই তো। কিন্তু ওরা যখন, আজকে যদি তুমি মেদিনীপুর থেকে আসো, তোমার আচার আচরণ, তোমাদের যে রীতিনীতি, তোমার বিয়ে করার স্টাইল, তোমার খাবার স্টাইল, এগুলো কি চেঞ্জ হয়ে যাবে? কলকাতায় এসে তুমি সেই মুড়ি খাবেই, তাই তো, খেতে ভালোবাসে তারা, বুঝতে পারলে। তো কেস হচ্ছে ওরা যখন ইন্ডিয়াতে এসছে, তো তারপরে কি হয়, বাবর কি, হুমায়ুন কি করে, ও যখন ওর বাবার মতো, বাবা যে বলেছিল ওই জন্য ছেলে ফেলেগুলোকে সব নিজের কাছেই রাখে। আর প্রথমেই কি করে, মধ্য এশিয়া ট্রেডিশনাল অনুযায়ী কি হয়, কামরানকে এই আফগানিস্তানে যে হিন্দাল যে জায়গাটা, এটা ওর বড় ছেলে কামরানকে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমরা এদের পোস্টগুলো লিখবো। তাহলে কামরান কোথাকার পাচ্ছে, আমাদের আফগানিস্তান, ঠিক আছে। আফগানিস্তানের পাটটা কে পাচ্ছে, তাহলে কাবুল, কান্দাহার, এই জায়গাগুলো কে পাচ্ছে, কামরানকে দিয়ে দিচ্ছে। কাবুল, কান্দাহার কাকে পাচ্ছে, কামরান পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কাবুল, কান্দাহার কে পাচ্ছে, কামরান। পিকচারাইজ করতে হবে, কোনোদিন দিয়ে দিতে পারে যে কামরান কোথাকার শাসনকর্তা ছিল, ঠিক আছে। বাকি কটা ভাই বাঁচলো, হিন্দাল আর আশরাকি, তাই তো। এই দুটো ভাইকেও আপাতত বাবার কথা মতো ওরা নিজের কাছেই রেখেছিল, নিজের মানে হুমায়ুন কি হতো, তার কাছে নিজের কাছে রেখেছিল বাকি দুটো ভাইকে, ঠিক আছে। আর রেখে দিয়ে দিয়েছিল, কারণ এরা একটু মানে অন্যরকম ছিল, মানে একটু আনম্যাচুরেড বলতে পারবো, যেগুলো মানে ঠিক রাজার যে জিনিসটা থাকে সেগুলো ছিল না, শাসনকর্তার মতো ছিল না এরা, ঠিক আছে। তো এবার একটা রাজা আর একটা সাধারণ জনগণের মধ্যে পার্থক্যটা কি থাকে বলো তো, রাজাকে বা কোনো একটা জায়গাকে, বা তোমরা যে বিশেষ অফিসার হবে না, তোমরা সাধারণ থেকে আলাদা কি হবে বলো তো, কিছু আলাদা হতে হবে, নাহলে তো সবাই তো বিসিএস অফিসার হয়ে যেত। চিন্তাধারা কিছু ডেভেলপ করতে হবে, যে কিছুটা ডিপ্লোম্যাটিক হতে হবে রাজার মধ্যে। তোমরা প্রশাসক হবে, তো প্রশাসক একটা বিডিও হওয়া, এসডিও হওয়া, ডিএম হওয়া মানে কি ডিপ্লোম্যাটিক হওয়া। ডিপ্লোম্যাটিক একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, সব জায়গায় ডিপ্লোম্যাটিক চলে না, কিন্তু যাই হোক ডিপ্লোম্যাটিকটা হতে হবে। এখানে তোমাকে রিলেশন মাথায় আনলে চলবে না। তুমি যদি ডিএসপি হয় আর তোমার বাবাই যদি অন্যায় করে, তোমার কি করতে হবে, শাস্তি দিতে হবে। এখানে রিলেশনকে আনলে চলবে? তো ডিপ্লোম্যাটিক কিং যেটা বলে না, যেটা বাবর হেভি ছিল, কিন্তু সেটা তার ছেলের মধ্যে ছিল না, হুমায়ুনের মধ্যে। হুমায়ুন ডিপ্লোম্যাটিক ছিল না, ও রিলেশনে ভাবুক হয়ে যেত। মানে এই যে ভাই বোন, এদের ভালোবাসাতে মোহিত হয়ে যেত, মানে ওদের ওপর আর কিছু করতো না, ঠিক আছে। কিন্তু এটা রাজার ক্ষেত্রে কি বলে, এই রিলেশনের এই ব্যাপারটা চলে না। রাজাকে রাজার মতো থাকতো, ডিপ্লোম্যাটিক থাকতো, ও তো একটা কিং রাজা, কিন্তু না, প্রথমেই যেটা ভুল করেছিল, ও রেখে এই
কাবুল, কান্দাহার এই জায়গাটা দিয়ে দিয়েছিল। তো যখন ওই জায়গাটা দিয়েছে আস্তে আস্তে কী হবে, ও ওই জায়গাটা স্বতন্ত্র হবে, ওই জায়গাটাকে ক্যাপচার করবে, ওই জায়গাটা থেকে হুমায়ুনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, হবে সব আস্তে আস্তে বুঝবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি ওদের স্ট্রাকচারটা আমরা এখানে মাথায় বসে গেছি। আর কোনোদিন স্ট্রাকচারটা ভুলবো না। বাবরের 4টা ছেলে, তার মধ্যে হুমায়ুন, এই কামরান ভালো মানে একটু জ্ঞানী ফ্যানি ছিল, ওকে দিয়ে দিল, আর বাকি দুজনকে নিজের কাছে রাখলো। ঠিক আছে, এবার হুমায়ুনের হবে কি? হ্যাঁ, কি হবে তাহলে? বাকি আমরা এটা ব্রেনে স্টেক করছি যে কি হয়েছিল স্ট্রাকচার না করলে আমরা ডেপলি কোয়েশ্চেন পারবো না। এখান থেকে 8টা কোয়েশ্চেন হয়, 8টা যদি আমি জিনিস লিখে দেবো না, 8 লাইন, এই ওর ভিতরে কোয়েশ্চেন পড়বে। কিন্তু এই বিসিএস এর মতো কোয়েশ্চেন তুমি পারবে না। হুমায়ুনকে ভাগ্যবান বলা হয়, প্রবলেম চাইল্ড অফ ইন্ডিয়া। তারপরে হুমায়ুন এত হয়েছিল, এখানে একটা চসারের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, বিলোগ্রাম হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, আর হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল। আর হিন্দের যুদ্ধ হয়েছিল 1555 খ্রিস্টাব্দে। আর হুমায়ুনের এর বাইরে কিছু নেই। এই 5টা যদি পর্ব লেখানো হয়ে যায় তো হুমায়ুন শেষ, আর ওখান থেকে কোয়েশ্চেন আসবে যে কোনো পরীক্ষা। এই 4টা জিনিস যেগুলো আমি বললাম। আর একটা সুরজগড়ের যুদ্ধ 1534 সালে, এই 5টা পয়েন্ট, আর কিচ্ছু নেই। ক্লাসেস কিন্তু ওইটা করলে তো যা দিনকাল আসে তার হবে না, বিসিএস আর হবে না, বুঝতে পারলে? হ্যাঁ, ফিল্মও হবে না, যা শুরু করেছে ফিল্মসও আর হবে না। তা আমাদেরকে স্ট্রাকচার যদি না মনে রাখি, এগুলো যদি আমি যেগুলো বলছি সেগুলো যদি লিখে না রাখি, এ সম্বন্ধে খুব চাই। এবার কি হবে না, এই সময় একটা হবে, গুজরাটের একটা রাজা থাকবে। ঠিক আছে, গুজরাটের শাসন করবে। ওদের যে ডাইনাস্টি, যে রাজবংশের নাম থাকবে মুজফ্ফরিদ। হুট করে দিয়ে দেবে যে এর সময় গুজরাটের যে ঝামেলা হয়েছিল ওই ডাইনাস্টিটা রাজকীয় হয়েছিল, কেউ পারবে না, মানে পারলেও খুব চাপ। ঠিক আছে, তো মুজফ্ফরিদ যে ডাইনাস্টি ছিল গুজরাটের, কার সময়? একদম এই হুমায়ুনের সময়। গুজরাটে যে শাসনকর্তা ছিল, হুমায়ুন কি গুজরাট দখল করেছিল? গুজরাট কে দখল করেছিল? আকবর। কোয়েশ্চেন দেয় না, আকবর গুজরাট দখল করে তবেই তো যে এবারে কি বুলন্দর বাজার তৈরি করবে। দেখলো কেন গুজরাটের উপর কেন প্রভাব পড়বে, কি ঘটেছিল, কি জিনিসগুলো তো আমাকে জানতে হবে, নাহলে এখান থেকে কোয়েশ্চেন চাপ আছে যা দিনকাল আসছে। আমি ওই কোয়েশ্চেনটা বলে গেছিলাম যে চোখের থেকে চোখ তুলে নিলে চারিদিকে, চোখের বদলে চোখ নিলে চারিদিকে অন্ধকার। এই কোয়েশ্চেনটা আমি ওখানে বলেছিলাম, ওখানে পড়াতাম তখন, মনে আছে? এই আইএনএমে পড়াচ্ছিলাম, তোরা ছিলিস না? হ্যাঁ, বলিস না, নোটসে পেয়েছিস তো ওটা। তো যাই হোক, যেগুলো আমি বলে গেছি, তো ওগুলোই কোয়েশ্চেন আসবে। বলা কথা যে আমি বলিনি যে লিখ, প্রথম কথা ওটা আমি একবারও বলিনি যে এটা লিখো, আমি এখনো কিছু বলছি না, যে লিখবে তার হবে ভাই, তুমি সব জিনিস মাথায় রাখতে পারবে না। আর যখন আমি পড়েছি তখনও বলিনি কথাটা, কিন্তু কথাটা কোয়েশ্চেন চলে এসছে। ঠিক আছে, তো ওরা সব কথাই লিখে, কথাগুলো যেগুলো সবগুলোই লিখে বাংলাতে একদম লিখে রাখবে, যেগুলো আমি গল্পগুলো বলছি সেগুলো হয়ে যাবে। বলছি এখন ডাইনাস্টির নাম বলেছি। তো গুজরাটের শাসনকর্তা ছিল সেই সময় মুজফ্ফরিদ ডাইনাস্টির রাজা বাহাদুর শাহ, অ্যাট দ্য টাইম অফ কার? হুমায়ুন। হেভি পাওয়ারফুল রাজা ছিল। মুজফ্ফরিদ ডাইনাস্টির রাজা ছিল কে? হ্যাঁ, বাহাদুর। At the time of Humayun, the Muzaffar dynasty existed in Gujarat. And the king was কে? বাহাদুর শাহ। ঠিক আছে, তাহলে গুজরাট কোন জায়গাটা? এই জায়গাটা। আর তার উপরটা কি হচ্ছে? রাজস্থান। রাজস্থানে সেই সময় একটা রানী ছিল, তার দুর্গ ছিল। ঠিক আছে, তো ওদের এই সব মারা গেছিল, রানীটা হেড ছিল। ঠিক আছে, রাজস্থানে রানীটার নাম ছিল রানী কর্ণাবতী। ঠিক আছে, তো এখানে রানী কর্ণাবতী তার দুর্গতে আছে, আর এখানে আছে কে? বাহাদুর শাহ, তাই তো? এই কি বলে রানী কর্ণাবতী, তাহলে এখানে আছে রানী কর্ণাবতী, আর এখানে আছে কি? বাহাদুর শাহ। ঠিক আছে, ও রাজস্থানে। এইবার বাহাদুর শাহ কি করে, দেখছে ওখানে তো রানী আছে, ও দেখছে ওই জায়গাটা আমার দরকার আছে। বাহাদুর শাহ তার দলবল নিয়ে পরে চলে যায় রাজস্থান, আর রানী কর্ণাবতীর যে কি দুর্গটাকে পুরো ঘেরাও করে দেয়। ঠিক আছে, রানী কর্ণাবতী রাজস্থানের রানী ছিল। ঠিক আছে, এই রানীর সাথে হুমায়ুনের সম্পর্ক খুবই ভালো ছিল।
ঠিক আছে? কেন? ওই রানী হুমায়ুনকে রাখি বাঁধতো, এই যে রাখি উৎসব গেল, ওকে ভাই মানতো হুমায়ুনকে। হুমায়ুনের সঙ্গে এই দিককার রাজাদের অনেক ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে? তো রাখি বাঁধতো, ও লেটার পাঠায়, একটা লেটারে আবার একটা রাখিও পাঠায় যে এরকম এরকম তোমার বোন এই সময় আছে, তুমি এসো, যে তুমি আমাকে করো, তাহলে আমি শেষ হয়ে যাবো, ঠিক আছে? ঠিক সেই সময় হুমায়ুন কি করে, যখন শোনে যে ও কি বললাম, হুমায়ুনের মধ্যে কি ছিল, সম্পর্কের আবেগে ভেসে যেত। হুমায়ুনের এটাই মানে সব থেকে বেশি দুটো পয়েন্ট মনে রাখবো, হুমায়ুন মানে যদি বলবো তার গ্রেট কিং কেন হয়নি, আর আকবর কেন গ্রেট কিং হবে, বাবর কেন গ্রেট কিং হবে, তার মধ্যে দুটো পার্থক্য। হুমায়ুন কি থাকবে, একটা প্রথমই থাকবে কি, যে রিলেশনশিপে ও অনেকটা প্রাধান্য দিতে জড়িয়ে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি তার আরাম, যেটা বলতে পারলো আরাম, ও প্রচুর আরাম ভালোবাসতো, মানে কি রিল্যাক্সেশন, এবং কি ও যেখানেই যেত না ওর হারেম তার কাছে থাকতো। হারেম থাকতো মানে কি, মানে হারেম মানে হচ্ছে মুঘলদের সময়, মানে ওরা যখন বাইরে বাইরে যেত 6 মাস 7 মাস 1 বছর 2 বছর যেত না, সব রাজা যুদ্ধ করতে যেত, হুমায়ুন কি করতো, ও হারেমে মেয়েরা থাকতো মুঘলদের, 100-200 যত মেয়ে থাকতো, ওই যে মেয়েদের রাখার জায়গাটা ওর কাছেই থাকতো, ও যুদ্ধ গেলেও সেটা নিয়ে যেত, ও মেয়ে ছাড়া থাকতো, হারেম ওর পাশে থাকতো। কোয়েশ্চেনও আসতে পারে, এগুলো আমরা অন্য দিক দিয়ে দেখবো না, আমরা কোয়েশ্চেন দিক দিয়ে দেখবো, ঠিক আছে? এখানে আমাদের আবেগকে ঠিক দিকে রাখতে হবে, ঠিক আছে? এগুলো শুনে খুশি পেলে হবে না, ঠিক আছে? আবেগকে ধরে রাখতে হবে, গল্পগুলো সব লিখে রাখবি, ঠিক আছে? তাহলে কি হবে, এই প্রথম হচ্ছে আরামদায়ক, মানে প্রচুর, এই যখন বাংলা আক্রমণ করবেন, আক্রমণ করতে ঠিক আছে, এবার তুমি সব চলে যাও, ও 9 মাস ধরে বাংলায় শুই থাকবে, 9 মাস ধরে বাংলায় স্টে করে থাকে ভাই, এখানে পড়ে থাকে বাংলায়, গড়ে মালদা, তোদের ওখানে মালদায় বাড়ি, তো মালদায় 9 মাস ধরে হুমায়ুন পড়ে থাকে। আর এদিকে আমাদের শের শাহ এই মস্তিতে কি করবে, এখান থেকে চলে ওর দিল্লি দখল করে ফেলবে, মানে দুর্গাপুরকে দখল করে ফেলবে, ও যেখানে যেত ওই জায়গায় পুরো মানে লুটে একদম পুরো মানে মস্তি, যেমন আমরা দীঘা যেটা করি তো না, ও এরপরে ওখানে একদম শুরু করে দিত, মদ পদ খেয়ে ওই গান ফান যা যা এই শুরু করে দিত। তো এটা ওর নেগেটিভিটি পয়েন্ট, ঠিক আছে? আর একটা রিলেশন, তো সবাইকে মানে কোনোদিনও ডিপ্লোমেটিক হিসাবে দেখতো না, ঠিক আছে? যে ওকে ওইটা নয়, ও দেখছে আর আমার ভাই একে এটা দেওয়া আছে, কিন্তু না, রাজা একটা রাজা, ওই জন্য ও হারাবে। কিন্তু একটা কথা আছে যে তুমি যদি না কোনোদিন শিখো না, তুমি তাহলে আজকে নিজের লাইফটাকে না তুমি সিরিয়াস নিয়ে নাও, সময় একদিন তোমাকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেবে। বুঝতে পারলে কথাটা? বুঝতে পারলে কি পারলে না? একটা কথা বলেছিল, কে লোকটাকে চেনো কি তোমরা? নেপোলিয়ান একটা কথা বলেছিল, যদি তুমি, নেপোলিয়ান নিজের উপর বলেছিল যে আমি একদিন টাইম ওয়েস্ট করছি, তাই টাইম আজকে আমাকে শেষ করে দিচ্ছে, যে আমি একদিন প্রচুর টাইম ওয়েস্ট করেছি, তাই টাইম আজকে আমাকে শেষ করে দিচ্ছে, ঠিক আছে? নেপোলিয়ানের কোটেশন। তো এটাই এর ক্ষেত্রে ঘটবে, যে সময়ের যদি তুমি শেষ করো সময়কে, সময় একদিন তোমাকে শেষ করে দেবে, শিওর। আরে সময়ের ওগুলো শেষ করেছে, তাই সময় ওকে শেষ করে দিয়েছে, আর ওইটা ও ইউটিলাইজ করেছে। একটা সময় এমন একটা রাজা যার হাতে না 1 টাকা নেই, আর কাঁদছে সবার কাছে যেয়ে বলে, সেটা হচ্ছে হুমায়ুন। 1টা টাকা নেই কিন্তু ওর, ঠিক আছে? ওর কাঁদছে, আর রাজা ও, ঠিক আছে? তো আমরা দেখবো সব হিস্ট্রি আজকে দেখছি। তাহলে আমরা হুমায়ুনের উইক পয়েন্ট বুঝে গেছি তো, ঠিক আছে? বাবরের স্ট্রং পয়েন্ট বুঝে গেছি তো, কোথায় স্ট্রং ছিল। আমরা দেখো যতগুলো ডাইনেস্টি পড়লাম সবারই উইক পয়েন্ট আর এই পয়েন্টগুলো বুঝে গেছি, তাই তো? যে এরকম যখন ইব্রাহিম আমাদের ওয়ার অফ হচ্ছে, তরাইন হচ্ছে, তখন আমাদের এখানকার পৃথিবী রাজ্যের উইক পয়েন্টটাও জেনে গেছি আমরা। আর ওইদিকে কে ছিল, ঘড়ি, তার প্লাস পয়েন্ট, ও তো ঘুমাতে পারেনি যে আমি কেন হারলাম, আর এ পুরা মস্তি করছে যে আমি, আর এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এবার কি হবে, এ তখন দেখবে আমার বোনকে এরকম, ও তো আমাকে রাখি পড়েছে, বোনকে এই করে দিয়েছে, আমাকে তো যেতে হবে, ঠিক আছে? আসবে, ঠিক আছে, এইটুকু পর্যন্ত ঠিক আছে। ও আসে এখানে, যখন আসছে কি মুঘল, বাবরকে সবাই ভয় করতো, যত রাজা ছিল, ঠিক আছে?
তাই ভয়টা তো আছে, বাবর সৈন্যদল আছে, ঠিক আছে, বাবর সৈন্যদল আছে, বাবরের সৈন্যদলে একটা লোক আছে, ঠিক আছে, যে হেভি যুদ্ধ করছে। তো যাই হোক, এবার বাবর কি হচ্ছে, এখান থেকে যখন আসছে হুমায়ুন, যখন এখানে এসে পরে গুজরাটে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর পর এই কথা শুনেই কি হচ্ছে, যে আমাদের এই ছিল বাহাদুর শাহ, ওখান থেকে দৌড়ে দিয়েছে, ছেড়ে পড়ে, ঠিক আছে, ও আর ওখানে অ্যাটাক করতে যায়নি। তাহলে ওখান থেকে বেরিয়ে কোথায় চলে আসে, গুজরাট চলে এসছে আবার। মানে ও তাহলে কি জায়গাটাকে কে কাকে দিয়ে দিল, আমাদের রানী কর্ণাবতীকে। কিন্তু হুমায়ুন ছাড়েনি ওকে, ঠিক আছে, ও গুজরাটে এসে, হুমায়ুনও গুজরাটে এসছে, ঠিক আছে, পেছনে পেছনে। তারপরে কি হচ্ছে, এই বাহাদুর শাহ চলে গেছে মান্দা, মানে মান্দা বলছে আমাদের মান্ডু অ্যাকচুয়ালি, এইদিকে চলে গেছে। তো ও আর যায়নি। তাহলে গুজরাটটা কি হয়ে গেল, গুজরাটটা কার ছিল, বাহাদুর শাহ, এবার হয়ে গেল কার, হুমায়ুন। তাহলে গুজরাট কিভাবে দখল হয়ে গেল, হুমায়ুনের কি বিনা যুদ্ধে দখল হয়ে গেল না? তো এখানে ঐতিহাসিকরা বলে গুজরাটের হলো মানে কি, তার ঘুমন্ত শিশুর মুখে পাকা আম। গুজরাট যেভাবে পেয়েছিল, ও কেমন পেয়েছিল, ঘুমন্ত শিশুর মুখে পাকা আম, যেভাবে ঘুমাচ্ছে ওর মুখে একটা আম দিয়ে দিল, ঠিক আছে, ও তো ঘুমাচ্ছে, বুঝতে পারলি? তো এই কোন মানে কার, এটার সাথে কাকে তুলনা করা হয়েছে বা কার কি জয়ের তুলনা করা হয়েছে, এমনি কোয়েশ্চেন টুক করে দিয়ে দেবে, আর তুমি বুঝতে পারবে না। ঐতিহাসিকরা কিন্তু তাকে তুলনা করেছে যে ওইভাবে পেয়ে গেছে, ও ঘুমাচ্ছে, ওকে মুখে পাকা আম দিয়েছে, ঠিক আছে। তো গুজরাট দখল কার হবে, লিখবো আমরা, গুজরাট দখল হবে কে করবে, বিরা যুদ্ধে গুজরাট দখল করবে কে, হুমায়ুন। এখানে আসবে কে, তাহলে কে ঢুকবে, এন্ট্রি মারবে কে, হুমায়ুন। হুমায়ুন এন্ট্রি মেরে নেবে গুজরাট। আর গুজরাট দখল মানে অনেক বড় ব্যাপার সেই সময়। গুজরাট দিয়ে পরে পোর্ট, এখান থেকে সব দেশে বাণিজ্য হতো, সব কিছু এখানে আনতো, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট গুজরাট জয়। তো গুজরাট জয় করেছে, এবার হুমায়ুন কি করবে, আমোদ প্রমোদ করবে, ওখানে কিছুদিন থাকবে, মস্তি বস্তি করবে, আর কি করবে, আবার ও সে রিলেশনে চলে যাবে। এই যে দুটো ভাই ছিল হিন্দাল আর রাসরাকি, যারা মানে অযোগ্য থাকা সত্ত্বেও তাদেরকে কি করবে, গুজরাটটা দিয়ে তাদেরকে গুজরাটের গভর্নর করে নিজে আবার দিল্লি ফিরে আসবে, ঠিক আছে। তাহলে এরা কি পেল, গুজরাটের এদিকে গুজরাটের গভর্নর করে দিল, মানে সুবেদার করে দিল, চলে। কিন্তু এরা কি ওরকম যোগ্যতা ছিল যে একটা জায়গাকে ওইভাবে চালাতে পারবে? কেন, ওখানে ওই লোকটাকে তো মারেনি, ও বাহাদুর শাহকে তো মারেনি, বাহাদুর শাহ তো পালিয়ে গেছিল, ও তো আবার ছেড়ে দেবে। তোর বাড়ি থেকে তোকে বার করে দেয় চুরি থেকে, তুই কি আর আসবি না, তুই তো পরে প্রতিশোধ নিবি। তো এখানে ওর রাজা হিসাবে তো দূরদর্শী তো ঠিক না, হয় ওকে মারো তারপরে দাও, আর নাহলে নিজের ভাইয়ের জায়গায় একটা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জানে ওরকম একটা লোককে দিয়ে দাও। তুমি বাবা কি বলে গেছে, তুমি কি ভাই বলে তুমি দিয়ে দেবে, তো তোমাকে ধরে রাখতে হবে, ব্যাপারগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভে ভাবতে হবে। ও কিন্তু ভাবেনি, ও দিয়ে দিয়েছে। এবার এরা দুজন কিরকম ছিল আবার আমি একটু বলে দিই, ঠিক আছে। দুটো ব্যক্তি ছিল, একটা গল্প বলে দিচ্ছি। দুটো ব্যক্তি ছিল, দুজন ব্যক্তি, ওদেরকে বলা হয় পৃথিবীতে সব থেকে আলস। ওরা একটা আম গাছের নিচে শুয়েছিল, ঠিক আছে, দুটো লোক পরপর শুয়ে আছে, দু ভাই ওরা, এরা নয়, ঠিক আছে, মানে আমি বলছি, শুয়ে আছে। শোয়ার পর অনেক ওরা মানে এই যে উঠে একটু দেখবে, ওর এতটা আলসি, ঠিক আছে, অলস টাইপের প্রচুর। এবার খিদেও লেগেছে, কিন্তু কি হয়েছে, গাছ থেকে একটা আম পড়েছে, একজনের পেটে পড়ে গেছে, পেটে পড়ে আমটা ফেটে গেছে, ঠিক আছে, আরও শুয়ে আছে। ও পাশের জনকে বলছে, দেখ ভাই একটা কাজ কর, আমটা একটু তুই আমার উঠে পড়ে আমার মুখে তুলে দে না। তো বলছে, দেখ ভাই, যদি আমি উঠেই যদি আমটা তুলবো, তো আমি আমার মুখে কেন ঢুকাবো না, তোর মুখে কেন ঢুকি, মানে ওরা উঠতে পারছে না, এত আলসি ওরা, শুয়ে আছে। তো ওই সব কথা বলতে মানে আলসি লেভেলটা কি দুটো লোকের বুঝতে পেরেছি আমরা, ওরা উঠতে পারছে না, আম পড়ে আছে কিন্তু, আর ওদের খিদেও লেগেছে, কিন্তু আলসির জন্য ওরা হচ্ছে। তো কি হচ্ছে, তখন ও বলছে, দিয়ে ওরা ওইভাবে ভাবছে, দিয়ে একটা কুকুর এসে পরে কি করেছে, শুকে ফুকে আমের গন্ধ পেয়েছে, ওর পেট থেকে ওই আমটা নিয়েছে, খেয়েছে। আর ও বলছে, ঠিক আছে আমি আর পাচ্ছি না। একজন বলছে, তুই আমার যার পেটে আমটা পড়েছে, আমি চোখ বন্ধ করে আছি, তুই একটা কাজ কর, তুই ভাই প্লিজ উঠে পড়ে আমার আমটা, আমি আর চোখ খুলতে পারছি না, এত আলস, যা চোখ তুই আমটা শুধু হাতে করে আমার মুখে ঢুকিয়ে দে। তো কুকুরটা এসছে, মুখ দিয়ে পেটে উঠেছে, ভাবছে ও উঠেছে, কুকুরটা খেয়েছে আমটা, তারপর ওর মুখে খোলা মুখে দিয়ে চলে গেছে কুকুরটা, ঠিক আছে। তো বুঝতে পারছি মানে আলসি লোকেদের কি হয় অ্যাকচুয়াল, ঠিক আছে। ও এতটাই আলস ছিল। তো আমাদের এখানে মানে এরা সাম্রাজ্য পেয়েছে এমনি, আর এদের দুজন এই টাইপের শাসনকর্তা পেয়েছে, আর ওটা আমটা হচ্ছে ওদের গুজরাট,
ওরা নিতে পারছে না। আমটা হচ্ছে ওদের গুজরাট, ওরা এখানকার শাসনকর্তা, কিন্তু উঠাতে পারছে না। কারণ কি? কারণ তাদের মধ্যে আলসি আছে। ঠিক আছে, যখন এটা থাকবে, এরা এখানে কিছুদিন থাকবে, কিছুদিন থাকার পর ওরা আবার মাথা ওদের ঘুরবে যে আমার দাদা আমার সাথে আমাদেরকে এটা মারার হত্যার প্ল্যান করছে না তো। ঠিক আছে, দিয়ে এরা কি করে, এরা দুজন মিলে আবার দিল্লি চলে যায় এটা ছেড়ে পড়ে। খবর তো থাকে, ও তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে বাহাদুর শাহ, ওদিকে আবার রিক্যাপচার করে নেয়। তো একটা জায়গা পেয়ে আবার ওটাকে রিক্যাপচার হয়ে যাওয়া, এটা তো লোক কেন বলবে না ঐতিহাসিকরা যে শিশুর হাতে মিষ্টি আম মানে যদি দিয়ে দেয় তুই খেতে পারবে? কোনোদিন খেতে পারবে না, ঘুমন্ত শিশুরা আছে। ঠিক আছে, তো এরা দুজন আবার দিল্লি চলে যাবে। ঠিক আছে, দিল্লি চলে যাবে, আবার ওরা বলবে যে আমার ভাইরা যদি আমাকে মেরে দেয় তো আবার দিল্লি, মানে ওরা ভাবে হুমায়ুন তো আমাকে আমার থেকে দূরে সরাচ্ছে, মানে আমাদেরকে মারার প্ল্যান করবে না তো। ওই জন্য আবার এরা কামরানের কাছে চলে যায়। ঠিক আছে, দুজন মিলে দিল্লি যায়, দিল্লি থেকে আবার হিন্দালা রাস্তা থেকে কামরানের কাছে চলে যায়, কাবুল কান্দাহার। ঠিক আছে, ওই ভাইয়ের কাছে চলে যায়, ওরা হুমায়ুনকে বিশ্বাস করতে পারে না। আর হুমায়ুন কি করছে, ওই রিলেশনের চক্করে ও ভালো করতে যাচ্ছে আর ওর এটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম তো এই হিস্ট্রিটা। তারপরে এখানে শেরশাহের এন্ট্রি হবে, তো ওই জন্য আমরা একটু পরে শেরশাহকে নিয়ে আসি, শেরশাহ সম্বন্ধে পরে পড়বো। যেটুকু যদি এখানে শেরশাহকে লাগবে তাই শেরশাহ সম্বন্ধে একটু জেনে নেবো যে শেরশাহর নাম ছিল, অ্যাকচুয়াল নাম ছিল ফরিদ খাঁ, যে শেরশাহকে এখানে আনতে হবে, যুদ্ধ হবে তাই। আর এর এই নাম ছিল হাসান সুর, ছিল এর বাবার নাম ছিল। এর বাবা দুটো বিয়ে করেছিল, প্রথম পুত্রে মায়ের দিক দিয়ে ছিল শেরশাহ, তাই তো। আর শেরশাহর পরে মা একজন হবে, সে শেরশাহকে আর দেখতে পারবে না। ঠিক আছে, তো শেরশাহ প্রথম যখন দেখতে পারবে না ওর মা, মানে সতেলা মা আর কি, তখন শেরশাহ কী করবে, বাড়ি থেকে বেরিয়ে যাবে আর শিক্ষা নিতে যাবে। সেই সময়কার একটা শহর পড়েছিলাম না ভারতের, জৌনপুর হেবি বিখ্যাত ছিল, জৌনপুর চলে যায় শেরশাহ। শেরশাহ জৌনপুর যেয়ে পরে ভালো শিক্ষা ফিক্ষা গ্রহণ করে। ঠিক আছে, শিক্ষা যে গ্রহণ হয়ে যায়, বেশ ভালো হয়ে যায়, শিক্ষা গ্রহণ হয়ে পারে, মৌলবী শিক্ষা, ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। তারপর থেকে ও চলে আসে বিহারে। বিহারে বাহার লোহানি যে থাকবে, বাহার খাঁ লোহানি, ওই বাহার খাঁ লোহানির সাথে কি করবে না, ও কাজ করবে ওর রাজসভায়। ঠিক আছে, তারপরে ও বাবরের যখন পানিপথের যুদ্ধ হবে তখন বাবরের ওই যুদ্ধেও থাকবে। ঠিক আছে, বাবরের সৈন্যতে শেরশাহ কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো যখন বাবরের সৈন্যতে শেরশাহ কাজ করবে না, বাবর এতটা দূরদর্শী, বাবর একদিন হুমায়ুনকে ডাকে, বড় ছেলেকে, আর ডাকার পর যুদ্ধক্ষেত্রে ডাকে, ওর কাঁধে হাত রাখা বাবর হুমায়ুনকে, বলছে ওই যে আফগান ছেলেটাকে তুমি দেখতে পাচ্ছ না, ওর নাম হচ্ছে ফরিদ খাঁ, তো ওই ছেলেটাকে তুমি কিন্তু একটু ভালোভাবে দেখবে। কথাটা হচ্ছে ওকে 1526-27 কথা। ঠিক আছে, তখন হুমায়ুনকে বলছে যে ওই ছেলেটাকে তুমি কিন্তু চোখে চোখে রাখবে, আমি চলে যাওয়ার পর, বা তুমি কিন্তু ওকে ই করো না, ওই যে আফগান ছেলেটা আছে বলে দিয়েছে। আর ওই আফগান ছেলেটার নাম হচ্ছে শেরশাহ। পরে ওকে এই বাসটা দেয়, যাই হোক, কিন্তু ওর সৈন্যতে কাজ করতো। ও কিন্তু ওর সৈন্যতে কাজ এই জন্যই করেছে যে ওর টেকনোলজি জানার জন্য, যে ও এতই কেন, ও শুধু ইসের জন্য কাজ না, অন্য জায়গায় কাজ করতে পারতো। সেই সময় বাবরের নামে ছড়াছড়ি, বাবরের সৈন্যতে কাজ পাওয়া মানে একটা চারটিখানা ব্যাপার নয়। ঠিক আছে, তো বাবরের সৈন্য তো এই জন্যই কাজ করেছিল শেরশাহ। ঠিক আছে, তো শেরশাহ কী হবে না, তা যে ও জৌনপুর থেকে বি করে নেবে, মানে তার ডিগ্রি ফিগ্রি নিয়ে নেবে, ধর্ম শিক্ষা নিয়ে নেবে, তারপরে আবার চলে যাবে বিহারে। বিহারে যাওয়ার পর থেকে বিহারে প্রথমে বাবরের কাজ করবে, বাবরের শুনে, তারপরে বিহারের যে রাজা থাকবে তার নাম থাকবে কি, বাহার খাঁ লোহানি। এই বাহার খাঁ লোহানির মানে ওর রাজসভায় কাজ করবে। তারপর আস্তে আস্তে ওর ধর্মীয় শিক্ষা দেখে বাহার খাঁ লোহানি, বিহারের যে রাজা, খুশি হয়ে যায়। এই বাহার খাঁ লোহানি কি করবে, তার ছেলের নাম কি থাকবে, তার ছেলের নাম কি থাকবে বল, জালাল খাঁ, তাই না? এই জালাল খাঁ, তার ছেলে থাকবে জালাল খাঁয়ের, ও টিচার অ্যাপয়েন্ট করে দেবে। তাহলে আমরা কি জানলাম, বিহারের বাহার খাঁ লোহানি, তার ছেলের নাম হচ্ছে কি, জালাল খাঁ, তাহলে এর হবে টিচার। ঠিক আছে, তা বাহার খাঁ লোহানি বিহারের শাসনকর্তা, তারপরে তার ছেলে জালাল খাঁ। আমরা শেরশাহকে না জানলে হুমায়ুনটাকে কমপ্লিট করতে পারবো না, তাই আমরা জানছি। ঠিক আছে, আমাদের লোহানির সাথে শেরশাহের মানে ফরিদ খাঁর বন্ধুত্ব খুব ভালো ছিল। আর বন্ধুত্ব যখন খুবই ভালো থাকে, তো একদিন শের খাঁ ওর সাথে যায়, কি বলে, শিকারে যায় সে ফরিদ খাঁর সাথে, এই আমাদের লোহানি। ঠিক আছে,
আর যখন জঙ্গলে এই বাঘ ধরতে যায় ওরা, ঠিক আছে, একটা বাঘ চলে এসে পরে আর বাহার খা এই যে লোহানিকে অ্যাটাক করে, আর অ্যাটাক করে একটা গর্তের মধ্যে লোহানি পড়ে যায়, ঠিক আছে। তখনই শের শাহ কি করে ওর বাঘটাকে নিজের হাতে মেরে দেয়, ঠিক আছে। এই যে বাঘটাকে যে হাতে মারে বলে তারপর থেকে এই যে লোহানি ওকে একটা শের খাঁ উপাধি দেয়। দেখ, শের খাঁটাও একটা উপাধি আর শের শাহটাও একটা উপাধি, তো দুটো উপাধি কিন্তু আলাদা। শের শাহ একটা আলাদা উপাধি আর শের খাঁ একটা আলাদা উপাধি, ঠিক আছে। তো শের খাঁ উপাধি কখন পায়, কে দেয়? বাঘ মারার ফলে, নিজের হাতে একটা বাঘ মারে, ও বন্দুক ফন্দুক ছাড়াই, ঠিক আছে, এক ঘুষিতে একটা বাঘ মেরে দেয়। আর তোমরা একটা ঘুষি দিয়ে একটা মুরগি মারতে পারবে না, তাও ছটফট করবে মুরগিটা। মশা মরে না, না মশাগুলো আবার উঠে দাঁড়ায়, ঠিক আছে, মারবে এখনকার মশাগুলো এক চাপড়ে মরে না, ওরা একটা মারার পর মালটা পড়বে আবার উঠে দাঁড়াবে। যাই হোক, তো শের খাঁ কি হবে? শের খাঁ উপাধি কখন হলো? শের খাঁ উপাধি কখন? কোয়েশ্চেন দেবে, হ্যাঁ, এগুলো শের শাহ শের খাঁ দুটো আলাদা। শের খাঁ উপাধি কে দেবে? লোহানি, বাঘ মারার ফলে, ঠিক আছে। আর শের শাহ, এই শের শাহ কখন উপাধি দেবে এটা আমি একটু পরে বলে দিচ্ছি এখনই, ঠিক আছে। তাহলে দুটো একসাথে পড়লে মুখস্থ হয়ে থাকবে। এবার যখনই এই বাহার খাঁ লোহানি মারা যায় না, তো বাহার খাঁ লোহানি মারা যাওয়ার পর থেকে এই যে জালাল খাঁর একদম মুখ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী সব কে হয়ে দাঁড়ায়? শের শাহ হয়ে দাঁড়ায়। তো শের শাহ যখন মেন হয়ে দাঁড়ায় তখন ওর মায়ের প্রচুর ভয় হয় যে শের শাহর ওকে বিশ্বাস করতে পারে না। কার মা? না জালাল খাঁর মা, মানে এর ওয়াইফ। ও তখন ওর ছেলেকে বলতে থাকে যে ওকে আমার ঠিক লাগছে না, ও তোমাকে মারার প্ল্যান করছে, ঠিক আছে। তখন এরা খুব চাপ হয়ে যায় শের শাহ, তখন শের শাহ বুঝতে পারে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আর ষড়যন্ত্রতে কি হয়, বাংলার যখন সুলতান থাকে, বাংলার সুলতান থাকে কে? আমাদের মাহমুদ শাহ। তখন কি হয়, এর মায়ের কথা শুনে বাংলার সুলতান থাকে কে? মাহমুদ শাহ। এ থাকবে বাংলায়, আর এই কোথাকার থাকবে? বিহার। দুজন মিলে যাবে, ঠিক আছে। আর মিলে পরে কার উপর অ্যাটাক করবে? শের শাহ। জায়গাটা থাকবে সুরজগড়, ঠিক আছে। আর 1534 সালে, ঠিক আছে। কেন ও তো একা পারবে না, যেহেতু ওর প্রধানমন্ত্রী অনেক লোকগুলি আছে, তো ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই আমাদের 1536 খ্রিস্টাব্দে 1534 খ্রিস্টাব্দে সুরজগড়ের কাছে ওরা এই আমাদের এই যে লোহানির ছেলে নাম হচ্ছে জালাল খাঁ, আমাদের বাংলার যে থাকবে সুলতান মাহমুদ শাহের কাছে কি চাইবে? হেল্প চাইবে। আর মাহমুদ শাহ হেল্প করবে, দুজন মিলে সুরজগড় যুদ্ধ যাবে। আর ওখানে শের শাহ যুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। শের শাহ একটা সৈন্যদল থাকবে, তৈরি করে রাখবে আগে থেকে। আর ওখানে যুদ্ধে কি করবে? এদেরকে হারিয়ে দেবে। আর এদেরকে যখন হারিয়ে দেবে তখন কি হয়ে যাবে? বিহারটা কার হয়ে যাবে? শের শাহ বিহারের কি হয়ে যাবে? এক সর্বসর্বা হয়ে যাবে, ও ইন্ডিপেন্ডেন্ট কিং হয়ে যাবে, বিহারটা দখল করে নেবে, ঠিক আছে। তাহলে বিহারের গদ্দি চেঞ্জ হয়ে গেল। আর বাংলায় তখন হেরে কে বসে থাকবে? মাহমুদ শাহ। আর কাকে হেল্প করেছিল? মাহমুদ শাহ। আর ও তাহলে জালাল খাঁ হেল্প করেছিল, তো এটাকে এবার শের শাহ ছেড়ে দেবে। 2 বছর পরে এবার বাংলা অ্যাটাক করবে। আর বাংলা অ্যাটাক করে একে হারিয়ে দেবে, মাহমুদ শাহকে হারিয়ে দেবে। আর 1536 সালে গৌড় দখল করে নেবে কে? শের শাহ। 2 বছর 1536 সালে বাংলা অ্যাটাক করবে, যেহেতু ওকে সাহায্য করেছিল। আর গৌড় মানে সেই রাজধানী ছিল মালদা, দখল করে নিল কে? বাংলাকে দখল করলো শের শাহ। এগুলো মনে রাখতে হবে, কেন বাংলায় আছে, কোয়েশ্চেন দিয়ে দেবে যে কবে বাংলা দখল করেছিল? 1536 সালে, ঠিক আছে। কেন দখল করেছিল? কারণ ও সুরজগড়ের যুদ্ধে কাকে সাথ দিয়েছিল, ঠিক আছে। তুমি ভাই ভুল করেছো, এই করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। পিকচারগুলো মনে রাখতে হবে, এগুলো গল্পের ছলে মনে রাখতে হবে, যেগুলো সিনেমা একটা এক একটা। এটাকে এমনি পড়া হিসাবে কোনোদিনও তাহলে ইতিহাস উঠবে না যে কোয়েশ্চেনগুলো ওরা দিচ্ছে। এটাতে ফিলিমস মেন্সে কেমন মারবে, বুকে চেপে পা দিয়ে দেবে, বুঝতে পারলে? তো যাই হোক, তো এই ঘটনাগুলো মনে রাখতে হবে। তো পাই টু পাই 34 সুরজগড় হলো 36-এ বাংলা আক্রমণ দেবে, বা গৌড় কবে বাংলা দখল করে? শের শাহ 1536 সালে, ঠিক আছে। আর 1530 সালে কি হবে? যখন ও যখন হচ্ছে তখন মানে বাবর মারা যায়, হুমায়ুন তখন কি হয়েছে? দিল্লি শাসন করতে। তাহলে আমরা এটা ভুললে চলবে না, দিল্লিতে কে আছে? স্বয়ং হুমায়ুন আছে। আর তখন বিহারে কে ছিল? আমাদের বিহারে কে ছিল? লোহানি ছিল। বাংলায় কে ছিল? আমাদের মাহমুদ শাহ ছিল। এবার এরা সবাই তো হুমায়ুনকে ট্যাক্স দিত, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট কিং এখানে ছিল তো। এবার এই সময় এই জায়গাগুলো যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, শের শাহ নিয়ে নিচ্ছে। আর শের শাহ ওকে কাজ করতে, ওর বাবা ওকে বলেও গেছিল ওই লোকটাকে দেখবে, তখন তো ওর মনে ভয় সঞ্চার হচ্ছে, ঠিক আছে।
তখন বলে ঠিক আছে, কোনো চাপ নেই। তখন এ কি করবে, তখন হুমায়ুন বলবে না এটা তো ঠিক দেখছি এটা কোনোদিন আমাকে করবে, তখন ও এর বিরুদ্ধে কি করবে, একদম যাবে ওইদিকে ওকে মারার জন্য। এবার হুমায়ুনের সাথে ওর ঝামেলাটা লাগবে, ঠিক আছে। তো যখন মারার জন্য এদিকে যাবে, তো প্রথমে তখন সাল হবে 1536 সালে। 1536 সালে ও কোথায় আছে হুমায়ুন, আমাদের শেরশাহ বাংলায় আছে। আর 1537 সালে যাবে ওইদিকে। তো এদিকে যখন যাবে না, যেতে যেতে প্রথম কি করবে, তো ও বাংলায় আসবে। বাংলায় আস্তে আস্তে তার আগে বিহার পড়বে। বিহারের শাসন করতে ও, কিন্তু ও তো এখন নেই, এখন বাংলায় আছে। তো বিহারের সে সময় কিছু ইম্পর্টেন্ট একটা দুর্গ ছিল, যেটা আগেই দখল করে নিয়েছিল কে, শেরশাহ। দুর্গটার নাম ছিল চুনার দুর্গ। আর চুনার দুর্গ একটা লোকের ছিল, ঠিক আছে, একটা বড় লোকের ছিল, একটা আধিপত্য ছিল, সর্দার ছিল, ঠিক আছে। ও তো মারা যায় সর্দারটা। চুনার দুর্গ হেভি ইম্পর্টেন্ট দুর্গ ছিল সেই সময়টা, ঠিক আছে, অনেক বড় দুর্গ ছিল, অনেক অস্ত্রশস্ত্র ছিল, অনেক সৈন্যবল ছিল, ঠিক আছে। ওই দুর্গটা মানে এই দিক দিয়ে সামরিক দিক দিয়ে হেভি ইম্পর্টেন্ট ছিল, বিহারে ছিল। এই চুনার দুর্গটাকে কার আন্ডার, কে আগে ক্যাপচার করেছিল, আমাদের শেরশাহ নিয়ে নিয়েছিল। শেরশাহ নিয়ে নিয়েছিল চুনার দুর্গ। আর শেরশাহ কিভাবে নিয়েছিল, চুনার দুর্গের যে মালিক ছিল সে মারা গেছিল, আর তার ওয়াইফ যে লার্ড, আমাদের লার্ড মালিকা, অ্যাকচুয়ালি লার্ড মালিকা মেয়ে ওর হাতে ছিল তখন চুনার দুর্গ। ও কি করেছিল, ওকে বিয়ে করে নিয়েছিল, ঠিক আছে। তাহলে লর্ড মালিককে বিয়ে করে চুনার দুর্গটা নিয়েছিল। তো চুনার দুর্গ কার আন্ডারে ছিল, শেরশাহ আন্ডারে। কিন্তু শেরশাহ তখন কোথায় ছিল, বাংলায়। তো এই কি করছে, হুমায়ুন যে করে ওর বিহারের ওখানে চুনার দুর্গটাকে কি করে নিল, 2-3 মাস 6 মাস ধরে ওর পেছনে করে করে দখল করে নিল চুনার দুর্গ, ঠিক আছে। এবার চুনার দুর্গ যখন যেই দখল করে, 6 মাস মতো লেগেছিল, ক্যাপচার করলো হুমায়ুন। 1537 সালে চুনার দুর্গ ক্যাপচার করে নিল, 1537 সালে, ঠিক আছে। আর এদিকে খবর তাহলে কার কাছে আসবে, যে আমার দুর্গগুলো নিয়ে নিচ্ছে শেরশাহ। তাহলে যদি বলা শেরশাহ কাকে বিয়ে করেছিল, কে ভাই অ্যান্সার, চুনার দুর্গের মালকিন অ্যাকচুয়াল লার্ড মালিকাকে বিয়ে করেছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিধবা বিয়ে করেছিল, অনেকে বিধবা বিয়ে করেছিল সেই সময়। তো এবার কোথায়, বাংলা দিকে। এবার দেখবে শেরশাহ ওর প্রথম একটা দুর্গ নিয়ে নিল, কমজোর হয়ে গেল। এবার শেরশাহ দেখবে কোথায় আছে, ও তো ওখানে নেই, ঠিক আছে, ও তো বাংলায় আছে, বাংলা আক্রমণ। শেরশাহ বলছে না, এই সময় যুদ্ধ করলে হবে না। ও কি করেছে, এদিক দিয়ে ঢুকেছে, ঠিক আছে, আর ওই দিক দিয়ে বেরিয়েছে, উপর দিক দিয়ে করছে, ঠিক আছে। যে এখান থেকে ঢুকে ওই বাংলায় যে হুমায়ুন ঢুকেছে, আর যে পরে আবার নিজের চুনার দুর্গ কি করে নিল, আবার রিক্যাপচার করে নিল। যে সৈন্যগুলো রেখেছিল হুমায়ুন, ওদেরকে মেরে ধরে চুনার দুর্গ আবার রিক্যাপচার করে নিল, ঠিক আছে। হুমায়ুনের কি করা ছিল, আবার পেছনে ব্যাক করা, বাংলায় এসে 9 মাস থেকে আমোদ প্রমোদ করে গেছে। আর এই সুযোগে ও কি করেছিল, দিল্লি দিকে অগ্রসর হয়ে জোনপুর এই সিটিগুলো সব দখল করছে, কে, শেরশাহ। এবারে 9 মাস পরের ঘুম ভেঙেছে, না বা এবার তো যেতে হবে, চলো সবাই। 9 মাস পর যাচ্ছে, ঠিক আছে। 9 মাস পর যেই যাবে, সেই যাওয়ার সময় 1509 এখান থেকে 37 এসছে। 1537 বাংলায় হুমায়ুন আক্রমণ করেছে, তাই তো। 1538 পুরোপুরি বাংলাকে পেয়েছে, 6 মাস লেগেছিল ক্যাপচার করতে, বুঝতে পারলি। এখানে এসে পরে 9 মাস হেল্ড করেছিল, ঠিক আছে, মানে 9 মাস ধরে, টোটালি 9 মাস, 9 মান্থ পুরো। তো 1538 ও ওখানে বাংলায় আছে। এবার বাংলা থেকে মুভ হচ্ছে, তখন ও কিন্তু জোনপুর পর্যন্ত চলে গেছে, ওর দুর্গগুলো আবার রিক্যাপচার করে পরে। এবার যখন 1538 যাচ্ছে, যেতে যেতে একদম এই সময় যুদ্ধ করতে এবার ওকে যাবে, কিন্তু এখানে যাওয়ার একটা নদী থাকবে, ঠিক আছে। 1539 খ্রিস্টাব্দে একটা নদী থাকবে, কি যেটা হচ্ছে করনাসা নদী, ঠিক আছে। এই করনাসা নদীর চৌসার বলে একটা জায়গা থাকবে বিহারের, তাই না। ওই চৌসারের কাছে করনাসা বলে একটা নদী থাকবে, নদীর পাশে হুমায়ুন কি করবে, স্টে করবে, ঠিক আছে, স্টে করে যাবে কোথায়, করনাসা রিভারের কাছে চৌসা নামক জায়গায়, ঠিক আছে। চৌসা নামক জায়গায় করনাসা নদীর ধারে হুমায়ুন কি করবে, তাঁবু খাটিয়ে স্টে করবে, ঠিক আছে। আর ও যখন স্টে করবে, অনেকদিন ধরে স্টে করবে, বুঝতেই পারছিস, ওর হারাম ওর পাশে থাকবে, ঠিক আছে। তো সবসময় এগুলো নিয়ে চলতো, ঠিক আছে। আর ঠিক এই সময় তখন তো ওই পাশে কে আছে, শেরশাহ আছে। শেরশাহ ওকে পুরো ক্যাপচার করে ঘেরে নেবে ওর ছাউনিটাকে, আর পুরো ঘেরে পরে সবাই মিলে অ্যাটাক করবে,
ঠিক আছে। আর এমনভাবে অ্যাটাক করবে তখন আমাদের কি করবে, হুমায়ুন মানে অবচলিত অবস্থায় থাকবে, ও তখন কী করবে বুঝতে পারবে না। আর যত লোক থাকবে সবাইকে যখন মারতে যাবেন আগুন ফাগুন লাগিয়ে দেয়, সবাই ঝাঁপ দিয়ে দেয় করোনাসার রিভারে। আর করোনাসার রিভারে যখন ঝাঁপ দিয়ে দেয় না সবাই মানে প্রাণ বাঁচানোর জন্য এমনভাবে অ্যাটাক করেছিল ঘুরে ঘিরে, হুমায়ুনও লাভ দিয়ে দেয়। তো অনেক লোক তো মারা যায়, কিন্তু একটা আমাদের নাবিক থাকে সেই সময় নৌকা নিয়ে যায়, নিজাম নাম থাকে, সে কোনোরকম করে হুমায়ুনকে বাঁচায় আর বাঁচিয়ে পরে একটা পাড়ে ছেড়ে দিয়ে চলে আসে এই নিজাম। তো ওকে বলে যে ঠিক আছে আমি যদি কোনোদিন আবার আমি রাজা, আমি তোমাকে একটা জিনিস দেখবো, একদিন তোমাকে আমি সাহায্য করবো। হুমায়ুন বলে এই নিজামকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ঠিক আছে। তো কোনো রকম করে সে বেঁচে যায়, প্রাণে বেঁচে পড়ে চলে যায় দিল্লি, ঠিক আছে। ওরকম করে সৈন্য ফৈন্য এদিক ওদিক করে চলে যায়। আর তখন তো ও প্রাণে বেজে, শেরশাহ ওকে তো নেক্সট ছাড়বে না, ও দিল্লি আবার ঢুকে গেছে। শেরশাহ ঠিক তার পরের বছরই 1540 খ্রিস্টাব্দে কনৌজে, তখন কনৌজে যেতে পেরেছে, ওই কনৌজের কাছে বিলগ্রামের নামক একটি জায়গায় পরের বছর শেরশাহ আবার যুদ্ধ করবে ওর সাথে, আর ওকে দুর্ধর্ষভাবে হারিয়ে দেবে। আর হারানোর পর 1540 খ্রিস্টাব্দে কনৌজে যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধে হেরে পরে বাবর মানে কি বলে শেরশাহ ওকে এমনভাবে হারায় যে ওকে তো মারতেই চলেছে, কোনো রকমের প্রাণে বেঁচে যায়। আর প্রাণে বেঁচে ডাইরেক্ট চলে যায় কোথায়, ভারত থেকে বাইরে, ঠিক আছে, ভারতের বাইরে একদম। এবার ওকে মারেনি কেন শেরশাহ, কেন শেরশাহ একটা কথা বলতো বারবার যে এই আফগানদেরকে আমি কি করব, ভারত থেকে যতদিন না পলায়ন করবো ততদিন আমি মরবো না। এটা শেরশাহের ডায়লগ ছিল যে মুঘলদেরকে যতদিন থেকে আমি ভারতের বাইরে না বার করব ততদিন পর্যন্ত আমি কি করব, আমি মরবো না। এই কথাটা কে বলেছিল, এই কথাটা এটা শেরশাহ কথা। শেরশাহ হচ্ছে সেকেন্ড আফগান ডাইনেস্টি, তাই না? ও আফগান বলে, ভারতের প্রথম আফগান ডাইনেস্টি কি লোদি ডাইনেস্টি, আর ভারতের সেকেন্ড আফগান ডাইনেস্টি কি হচ্ছে এই শেরশাহ ডাইনেস্টি। আর শেরশাহর যে ডাইনেস্টি বা যে যে বংশটার নাম, সে কি নাম বংশটার, সুর বংশ বা সুরি বংশ, তাই না? সুরি বংশের রাজা কে ছিলেন, শেরশাহ, গ্রেটেস্ট রুলার, তাই না? সুরি বংশের শেরশাহ। আর শেরশাহ কি করবে, আবার রাজা হয়ে যাবে, তাই তো 1540, আমাদের 1540 খ্রিস্টাব্দে দিল্লি পুরো ক্যাপচার হয়ে যাবে। কিন্তু 39 সালে যেটা করসানা রিভারের সাথে হলো, ওই যুদ্ধটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের চৌসা নদীর বা চৌসা গ্রামে, তাই ওটাকে ব্যাটেল অফ চৌসারও বলা হয়, তাই না? আর তার পরের বছরে যখন ও দেখবে কনৌজ পালিয়ে গেছে, ওকে কনৌজে যাই পরে ধরবে, ওখানে মেরে পরে ওখানে কারণ প্রাণে বেঁচে যায় বিলগ্রামের কাছে, তো ওইটাকে কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ বলে। তো দুটো যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি চৌসার 1539, আর একটা হচ্ছে বিলগ্রাম। এই যুদ্ধের আরেক নাম হচ্ছে কি কনৌজের যুদ্ধ, এটা হচ্ছে 1540, এই দুটো যুদ্ধ, ঠিক আছে। এই যেটা বিলগ্রাম সেটাই কনৌজ, মানে একই জায়গাতেই, মানে যেমন এটাই বেলঘড়ি আর এটাই হচ্ছে তোমার ধরলে আমাদের বাজার কলকাতা, পাঁচটা, ঠিক আছে। তো এরকম তো বাজার কলকাতার পাশে যুদ্ধ যদি হয় তো এখানে বাজার কলকাতার যুদ্ধ বলতে পারি বা বেলঘড়িয়ার যুদ্ধ, ওইরকম বিলগ্রাম বা কনৌজ, ঠিক আছে। আর ওটা ছিল চৌসার, এখানেও হেরেছিল, এখানে হেরো প্রাণে বেঁচে গেছে, আর এখানে কোনো রকম করে বেঁচে পালিয়ে গেল ভারত ছেড়ে, ও সাকসেস হয়ে গেল শেরশাহ, তাই না? যেটা ও বলতো, যেটা ও স্বপ্ন ছিল, ভারত থেকে ওদেরকে বিতাড়িত করে দেওয়া, তাদেরকে, মুঘলদেরকে। গল্প শেষ। এবার শেরশাহ কিন্তু আজ টপিক নয়, নাহলে শেরশাহ অনেক কিছু পড়ানো যেত, কিন্তু আমি এখন পড়াবো না। শেরশাহকে যেদিন শেরশাহ পড়াবো এটাকে আবার নিয়ে আসবো তুলে, হ্যাঁ, ঠিক আছে। এইটুকু আমাদের তো একটু ওভারভিউ হয়ে গেল শেরশাহকে না পড়ালে এটা আমরা বুঝতেও পারতাম না যে কেন ও ওই দুর্গটা কেন ক্যাপচার করেছিল, তাই তো? আমাদের চুনার দুর্গ, তাই না? চুনার দুর্গ ইম্পর্টেন্ট কেন ছিল, সব আছে। 40 থেকে এবার এখান থেকে যেতে তাকে সময় লাগতো, দিয়ে কোনো রকম করে চলে যায় 1541 সাল দিকে এই পাশে দিল্লির রাজা কে হয়ে যায়, শেরশাহ বিশাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বিশাল সৈন্যদল, মানে পুরো ভারত জুড়ে একদম মানে হাহাকার মাচিয়ে দেয়। ভারতে হেভি ডেভেলপড কাজ করে, একদম রাস্তাঘাট মানে বাংলা থেকে কাশ্মীর অবধি করে, পাকিস্তান অবধি জিটি রোড, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করতে। শেরশাহর মতো কোনো রাজা আর এখানে এক্সিস্ট করে না, শেরশাহর মতো কোনো রাজা আর ভারতে এক্সিস্ট করে না, এত পপুলারিটি হয়ে যায় বিভিন্ন। বাকি সব রাজা তার বসত স্বীকার করে, সবাই তাকে ভয় করতে লাগে, ঠিক আছে। 5 বছর থাকে মাত্র, কিন্তু আজ অব্দি নাম আছে, ঠিক আছে। তো শেরশাহ একটা আলাদা রকমের। এবার কি হয়, সেই সময় হুমায়ুনের
যে ওয়াইফ থাকে, কি নাম থাকে হুমায়ুনের ওয়াইফ? হামিদা বানু। এই হামিদা বানু হয়ে যায় প্রেগনেন্ট, ঠিক আছে? সাল থাকে 1542 সাল, 41 সাল হবে, 41 এক বছর যেতে লাগবে। এবার যে পরে 1542 প্রেগনেন্ট হয়ে যায়। মানে থাকবে কোথায় ও তো ঘর নেই, ও যায়, ও একা থাকে, ওর ওয়াইফ থাকে, আর তার সাথে ওর কিছু কাছের লোক থাকে সবসময়। এইবার ও বুঝতে পারে একটা রাজা, এত বড় একটা রাজা, তার কাছে কিছু নেই, শুধু বউ আছে আর 2-4টে ওর সঙ্গে, যেগুলো সারা জীবন তোদেরও থাকে, সবারই 2-4টে এমনি সঙ্গী থাকে, বুঝলি? যেটা তুই যতই খারাপ সময় থাক ও তোর কাছে থাকবেই, ঠিক আছে? তো এবার কে শুনছে দেখবে, তো পুরা খারাপ সময় কেউ নেই, ওদেরকে সবাই সবসময় মারার পর। এবার এই যেখানে যাচ্ছে না, সবাই ওকে মারার প্ল্যান করছে, যেখানে যাচ্ছে। কেন? কারণ যখনই যেখানে যাচ্ছে, সেই রাজার কাছে একটা লেটার কে পাঠিয়ে দিচ্ছে? শেরশাহ। যে ভাই আমি শেরশাহ বলছি, যদি তুমি ওকে আশ্রয় দাও তাহলে তোমার গলাটাকে আমি আমার রাজসভায় আশ্রয় পেয়ে যাবো, ঠিক আছে? শরীর পাবে, গলাটা আমার রাজসভায় আশ্রয় পাবে। সবাই ভয়ে কাঁপতে থাকে। শেরশাহ চাইলে ওকে মারতে পারতো না, হুমায়ুনকে মারেনি কেন? মুঘলকে ভারত থেকে বার করে দেওয়া, প্লাস ও যেখানকার এইসব জায়গায়, সেখানে যে মানে পাঠানো, যে একজন এসছে ভারতে, যে ও আমাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে, বুঝতে পারলি তো? এই খবরটাও তো দিতে হবে কাউকে, ঠিক আছে? তো ওই খবরটাও তো দিতে হবে, ওইটাই তো হুমায়ুন দেবে, ঠিক আছে? ইরান পর্যন্ত চলে যাবে। তো হুমায়ুন একটা জায়গা যায়, আর ওর ওয়াইফ ওই প্রেগনেন্ট অবস্থায়, যার কাছে যায়, মানে জৌনপুরের যে আমাদেরই থাকবে, আমাদের জৌনপুরের থাকবে মালদেব, জৌনপুরের শাসনকর্তা, যোধপুরের শাসনকর্তা, রাজস্থানে প্রথমে যাবে মালদেব। এই মালদেবের কাছে যাই, পৌঁছানো হেল্প করে, আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে, প্লিজ একটু হেল্প করো, কারণ আমাকে শুধু 4 দিন দাও, আমি 4 দিনে এর প্রেগনেন্সি হয়ে গেলে, আমি মানে বা গর্ভপাত মানে হয়ে বাচ্চা হয়ে গেলে আমরা চলে যাবো। ওর খুব ভালো বন্ধু ছিল। ও সঙ্গে সঙ্গে কী করলো, ও বললো ঠিক আছে বসো। রাজাকে ও কী করলো, একটা লেটার দেখালো, দেখো তোমার আসার আগে সাথে সাথে লেটারটা ঢুকে, লেটারটা দিয়ে শেরশাহ, যদি আমি করি তাহলে আমার গলাটা তার সবাই থাকবে। দিয়ে হেল্প তো করে না, ঠিক আছে? তো ও ওখানে কিছু না বললো, এই পাশে ও 50টা মতো ছোট বড় সব রাজার কাছে যায়, কেউ হেল্প করে না ভারতে। 50টা মতো ছোট রাজ্য, বড় রাজ্য, জায়গিদার, জমিদার, ইচ অ্যান্ড এভরিথিং এর কাছে যায়, ফেড আপ হয়ে যায়। শুধু ওর 4-5টা সর্দার, ঠিক আছে, যারা ওর খুব কাছের লোক ছিল, আর ওর ওয়াইফ, আর ওই প্রেগনেন্ট অবস্থায় হেঁটে হেঁটে যায়, ঠিক আছে? তো ও তখন লাইফ বুঝতে পারে যে এক সময় আমি সময়কে কি করেছি, আজ সময় আমাকে কোথায় ফিরিয়ে দিচ্ছে। বলেছেন সময় এক সময় আমি নষ্ট করেছি বাংলায় পড়ে, তাই তো আমি ওখানে হারামে নষ্ট করেছি, আর সময় আমাকে মেরে দিয়েছি। ও তখন কাঁদছে শুধু। ও বলেছিল যে যদি একটা ট্রাই আমি নেবো, লাস্ট ট্রাই, একদম যদি হয় হয়, না হলে আমাকে মরতেই হবে, ঠিক আছে? ভেবেই নিয়েছিল যে আমি মরে যাবো, ঠিক আছে? ওই লাস্ট ট্রাইটাই নিয়েছিল ও, লাস্ট ট্রাই এটা বলছে, ঠিক আছে? সেটা হচ্ছে বীরসাল, ঠিক আছে? রাজা বীরসাল, রাজা বীরসাল অমরকোট বলে একটা জায়গা আছে। এই অমরকোটের শাসনকর্তা, সব থেকে ছোট শাসনকর্তা, ঠিক আছে, রাজা বীরসালের কাছে যায়, আর যে এবারে পায়ে পড়ে, ঠিক আছে, যে রাজা এরকম এরকম ব্যাপার, আমাকে শুধু 4 দিন থাকতে দাও, এর শুধু প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যেতে দাও, বা এর শুধু বাচ্চা হয়ে যেতে, তারপরে আমি চলে যাবো, ঠিক আছে? 4 দিন শুধু সময় দাও। তো রাজা বীরসাল ওকে পত্রটা এসে করে দেখায়, ঠিক আছে, যে দেখো অমরকোটের রাজা বীরসাল দেখো পাঠিয়েছি। তবে ওই রাজা তখন রাজপুত রাজা ছিল। ও বলে দেখো, ও বলছে আমার, রাজা বীরসাল বলেছে আমার মধ্যে যে কি একটা হয় আমি জানি না। তা আমি ইনস্ট্যান্ট হুমায়ুনের মুখ দেখে, ওর ওয়াইফের মুখ দেখে ওর রাজা বীরসালের চোখ দিয়ে জল চলে আসে। ও কিন্তু অ্যাকচুয়ালি তাহলে ওটাও অ্যাকচুয়াল ডিপ্লোম্যাটিক না, আবেগে। ও তখন বলছে দেখ, আমি বলছে যে শেরশাহকে লেটার পাঠায় যে তুমি তোমার সৈন্যদল নিয়ে আমার রাজসভায় আসো, এখানকার রাজপুতের মাথাগুলো ওয়েট করছে তোমার জন্য, তুমি কেটে নিয়ে যাও, ঠিক আছে? কিন্তু আজকে একটা প্রেগনেন্ট মহিলাকে আমি আশ্রয় দেবই, তাতে আমার গলা যাক, আর আমার গলা যাওয়ার আগে, এবং কি হুমায়ুনের গলা যাওয়ার আগে আমাদের সবারই গলা যাবে, তারপর হুমায়ুনের গলা যাবে, কারণ আমরা তাকে আশ্রয় দিয়েছি, ঠিক আছে? আমরা রাজপুত, সেটা আমরা ডিকটেশন করি, ঠিক আছে? আজকে এসে ওইটা লিখে পাঠাই যে একটা প্রেগনেন্সি মহিলার উপর আমি সেটাই করতে পারি না, এটা আমি আজ আমার বিবেকের কাছে হেরে গেছি, ঠিক আছে? তুমি অনেক বড় জায়গা, তো আমি তোমার কাছে নগণ্য হতে পারি, কিন্তু হুমায়ুনকে আমি আশ্রয় দিচ্ছি, আর তার গলা বা তার বইয়ের, যেহেতু আমার বন্ধু, তার গলা কাটার আগে আমার গলাটা, আমাদের যতগুলো রাজপুত আছে এখানকার তাদের সবারই গলা কাটবে, তারপরে ওকে হাত দিতে পারবে। এটা আমি ডিকটেশন দিচ্ছি। কে দিচ্ছে?
আর ও তো শুনে খুশি হয়, ঠিক আছে, খুশি হওয়ার পর ওর বউকে ওর অমরকোট রাজমহলে নিয়ে যায়। আর রাজস্থান মানে এই তো মানে মরু অঞ্চল, তো ওখানে যেয়ে পরে হুমায়ুন আর তার 4-5 জন সঙ্গী কি করে এক জায়গায় বালির উপর বসে থাকে, চড়া রোদ, বুঝতে পারলি। আর ও সেই বালিতে যেয়ে পরে সেই কাঠি নিয়ে এমনি নাড়াঘাটা করছে, বুঝতে পারলি তো, নর্মালি করে না, মন খারাপ কি করবে রাজা। ঠিক সেই সময় খবর আসে, দাইমা যে থাকে সে খবর দেয় যে তোমার একটা ছেলে হয়েছে। তখন ও খুশিতে আত্মহারা হয়ে, আর রাজাদেরই থাকে যে যে ছেলে হবে, যেগুলো শুনবে, যে বলবে কথাটা, তাকে সোনার মালা এগুলো উপহার দেওয়া। তো যখন এমনি মালা উপহার দিতে যে হাত দিচ্ছে, দেখছি কিছুই নেই। তখন ও মানে ও চোখ দিয়ে ওর পুরো ছচ্চর করে জল পড়ছে যে আমার ছেলের শুনছে, আমি কিছু দিতে পারছি না। তখন ও চোখ দিয়ে ছচ্চর করে জল পড়ে। আর দাইমা তখন বলে যে আমার আর কিছু চাই না, তুমি একসময় সুলতান ছিলেন, আমি সুলতানের চোখে জল পেয়েছি, আমার আর কিছু চাই না, ঠিক আছে। দিয়ে দাইমা করে চলে যায়। তারপরে ওর বন্ধু বান্ধব যারা থাকে আমির ওমরা, তারা ওকে বাধাই দেয়। তখন ও আবার প্যাকেটে হাত ঢুকায় যে যদি কিছু মোহর থাকে, কিন্তু তাদেরকে মানে সেদিন দিতে হয়, ডোনেট করতে হয়। ও প্যাকেটে হাত থেকে কিছু থাকে না, শুধু থাকে কি একটা ইতরগুলো থাকে না, আতর যেটা বলে, ওই আতর থাকে। ওই আতরটাই কি করে হাতে ও থাকে, হাতে বার করে আর হাতে মিশিয়ে পরে ওদের বন্ধু বান্ধবের দিকে উড়িয়ে দেয়। আর চারিদিকটা তখন সেই এত রোদে পুরো উজ্জ্বল হয়ে যায়, আর একটা হেভি গন্ধ ছড়ায়, বুঝতে পারলি তো, সবাই ওটা মাখায়। তখনই বলে যে এই যে ছেলে, এর নাম একে বলা হবে কি, গ্রেসফুল দা আকবর, তাই না? আকবরের নাম কি, মানে ওকে কি বলা হতো? হ্যাঁ, এরকমই সুগন্ধ করবে যেমন আজকে করছে, ঠিক আছে, এই খোয়া জায়গায়। আকবরের কি গ্রেসফুল বলা হয় না, উজ্জ্বল বলা হয় না, ঠিক আছে, যে এমনি সুগন্ধ দেবে পুরো ভারতবর্ষকে, ঠিক আছে, ঠিক আছে, দিয়ে আকবর হবে, ঠিক আছে, ঠিক আছে। আকবর যে এক্সিস্ট করলো 1542 সালে, কোথায়? অমরকোটের রাজা বীর সালের কি হবে কাছে, বীর সালের রাজসভায়, মানে কার জন্ম হবে? আকবর, অমরকোটে, ঠিক আছে। আর তখনই ও নাম দেবে আকবর, ঠিক আছে, উজ্জ্বল, ওকে দ্য গ্রেসফুল বলা হয়, তাই না? আকবরকে বলা হয় না মহানও বলা হয়, আকবর দ্য মহান, দ্য গ্রেট আকবর। এবার কি হবে? কথা মতো 4 দিন যাবে, রাজা কথা দিয়েছে মানে কি হবে, বেরিয়ে যাবে না। 4 দিন বললাম আমাকে ওয়েট করো, 4 দিন পর কি হবে? ও বাচ্চা নিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে কোথায় যাবে? ও দেখছি যে এই পাশে আমার একটা ভাই থাকে, তাই না? কে? কামরান ওকে দিয়েছিল, তাই না? যেতে তো সময় লাগবে 2-3 বছর। তো ওখানে কামরানের কাছে যাবে আশ্রয় নিতে, যে আমার এরকম হয়েছে, ঠিক আছে, 2-3 বছর মানে লাগবে না, এই কি। তো এবার কি হবে, এখান থেকে যখন 1542 সালে এবার বেরোবে, সেই বছরে ওই যে 4 দিন পর দিয়ে যায় কামরান এর কাছে, কামরানের কাছে। তো কামরানের কাছে যখন রাজসভায় ঢুকে পুরো অবাক হয়ে যায় ও, যখন ওদেরকে দেখে অবাক হয়ে যায় যে বাকি যে কামরান, হিন্দা, লাস্কারি 3 ভাই কি নিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে একে মারার জন্য আর বাচ্চাটাকে মারার জন্য। কারণ এ প্রথমে যখন গুজরাটে দিয়েছিল, এরা ভেবেছিল যে হুমায়ুন ওকে মারার জন্য ওখানে রেখেছে। ওটা যে পরে ও কামরানকে বলেছে সেই সময়, আমি বললাম না কেন স্ত্রীটা ওখানে, আমি ওই স্ত্রীটা বললাম কেন গুজরাটে পালিয়ে গেল, বুঝতে পারলি তো। ওরা ভাবছে যে আমার, তো বলছে এটাই ও এসছে, এবার একে মারবো, ঠিক আছে। 3 জন ওরা কোনো রকমে ওখান থেকে প্রাণে বেঁচে যায় হুমায়ুন। কিন্তু ওই বাচ্চা ছেলে, 1 বছরের ছেলে কে, আকবরকে ধরে নেয় কে, কামরান। তো যে বড় হয় না, ওর ছোট জীবন থেকে স্ট্রাগল থাকে, এটাকে মনে রাখবি। হুমায়ুন তো পালিয়ে যায়, তার বউ সহায়তা পালিয়ে যায়, বাচ্চাটাকে ধরে নেয়, 1 বছরের বাচ্চাটাকে কে, কামরান, মানে তার কাকা। আর বলবে, আর ওকে তো মারতে চাইছে, ও তো পালিয়ে দিয়েছে। তারপরে ওখান থেকে পালিয়ে এবার হুমায়ুনের তো চাপ হয়ে যায় যে এবার কি করব, ঠিক আছে। ও কোনো রকম করে চলে যায় কোথায়, পারস্য, ইরান, এখান থেকে পালিয়ে যায়, এত দূর পালিয়ে যায়। আর ওর ছেলে কার কাছে আছে, ঠিক আছে। এবার পারস্য ইরান চলে যায়। ইরানে যেয়ে কি করবে, ইরান রাজাকে সব কিছু বলার পর যে এরকম হয়ে গেছে, তুমি আমাকে প্লিজ হেল্প করো, আমার বাচ্চাটাকে আনতে হবে। আর আমাকে ভারত থেকে বার করে দিয়েছে। ইরানের রাজা সব চলে আমির ওমরাহর সাথে কথা হয়। আমির ওমরাহগুলো বলে
যে স্লাহা দেয়, ওরা ওকে বলে যে যে এ আছে হুমায়ুনকে মেরে দাও। ওদের যে রাজার যে আমির ওমরাহগুলো থাকে না, তারা কি ডিসিশন নেয় যে হুমায়ুনকে এখানে শিরোচ্ছেদ করে দেওয়া হয়। ও তো আরো মানে কি বলবে যে ওরা যেখানেই যাচ্ছে ওকে মানে মারতে বলছে। এবার কেন হঠাৎ আমির ওমরাহগুলো বললো? ঠিক আছে, ইরানের রাজা রাজসভায় কেন আমির ওমরাহগুলোকে মারতে চাইল? কেন হুমায়ুনের বাবা কে ছিল? বাবর যখন ভারত আক্রমণ করে না এইসব জায়গায়, তখন ওই ইরানের ওই রাজাদের কাছেই গেছিল সাহায্যের জন্য। তো বাবরকে বলেছিল সাহায্য করবো, কিন্তু তোমাকে কিছু জিনিস করতে হবে। তো কি করতে হবে? প্রথম কথা না, প্রথম করতে হবে যেটা যে ইরানের শিয়া ইসলামিক ধর্ম চলে। যে ইসলামিক ধর্ম সেটা কোথায়? ইরানে কি চলে? শিয়া সম্প্রদায়ে ইসলামী ধর্ম চলে। আমাদের ভারতে বা এগুলো সুন্নি বেশিরভাগ চলে, তাই তো? এই শিয়া ধর্মের একটা এই ছিল কাজিলবাস। কাজিলবাস কি হচ্ছে? একটা বস্ত্র, মনে রাখবে, কোয়েশ্চেন আসবে, এগুলো খুব কোয়েশ্চেন আসে। কাজিলবাস যারা শিয়া ধর্মের মুসলিম হয় না, ইসলামিক হয়, তারা কাজিলবাস পরণ করে, মানে একটা মানে ড্রেস। ওই কাজিলবাস যদি কেউ পরে থাকে তো বুঝিয়ে দিতে হবে যে এই নেই কি ধর্মের, শিয়া। বুঝতে পারছিস তো? কাজিলবাস একটা আলাদা আলাদা পোশাক থাকে তাদের, ঠিক আছে? তো ও বলেছিল যে হ্যাঁ আমি কাজিলবাস করব, ঠিক আছে? তো বাবর বলেছিল যে আমি কাজিলবাস করব, ভারতে যাব, আমি ভারতে যাই, এবার তোমার হেল্প নিচ্ছি, ভারতের শিয়া সম্প্রদায়ে কি করব, প্রচার করব। কিন্তু বাবার ক্লাসে কিছুই করেনি, ওরা সব শুনেছে। কিন্তু তখন আবার তার ছেলে তার কাছে গেছে, তখন কি ওকে মারবে না? কিন্তু রাজা তখন কি মাথা একটু ঘুরে যায়, তাই তো? রাজা বলে যে ঠিক আছে যাও, তোমাকে আর একটা চান্স দিলাম, তো তোমাকে আমি সৈন্য দিচ্ছি, সব করছি, তুমি কিন্তু যখন ভারতে যাবে ওকে 3-4টা দেয়। এক হচ্ছে এই কাবুল কান্দাহার যখন তুমি জয় করবে আমার সৈন্য নিয়ে, তারপর থেকে তুমি কিন্তু রাজা কোনোদিন হবে, রাজা হবো আমি, তুমি ওখানকার গভর্নর হবে। ভারতেও যদি যাও তুমি রাজা হবে না, তো রাজা আমি, তুমি হবে গভর্নর। বলে ঠিক আছে, সব মানতে হবে, এখন আর কিছু করার নেই। প্লাস তুমি ভারতে যে ওই পুরো জায়গায় কি শিয়া সম্প্রদায় মুসলিম ধর্ম করবে, তুমি কি পড়বে? কাজিলবাস পড়বে। তুমি সব কিছু তো সবইতে রাজি হয়ে যায়, কারণ ওর ছেলে এখন কার কাছে আছে? ওর কাছে আছে, ছেলেকে বাঁচাতে হয়। সব রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর ওকে সৈন্য দিয়ে সাহায্য করে। সৈন্য দিয়ে সাহায্য করার পর যেদিন যুদ্ধ হয় কামরানের সাথে, কাবুল কান্দাহার যায়, সেদিন আকবরকে কি করে? ঝুলিয়ে বেঁধে দেয় তোপের সামনে ওদের ওখানে। মানে এরা যদি কোনো অ্যাটাক করে তো কার পাবে? আকবরে। আর ও ঝুলতে থাকে, ওই 2 বছরের ছেলে, 1 বছরের ছেলে। তো স্ট্রাগল কত কম বয়স থেকে, আজ থেকে সব থেকে বেশি মানে অশিক্ষিত ছেলে কে ছিল? আকবর। কারণ এইসবই তো দিন যাচ্ছে, পড়বে কখন? ও দুধ খাওয়ার বয়সে ওকে ঝুলিয়ে রেখেছে তোপের সামনে। আর সব থেকে বেশি মহান সম্রাট কে? আকবর। কি করে হচ্ছে? স্ট্রাগল করেছে না লাইফে ছোট থেকে? পড়বো আকবর মহান সম্রাট, দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া বলতে পারি। একটা অশোক, একটা আকবর। যত বেশি স্ট্রাগল করবে লাইফে, যত ছোট থেকে স্ট্রাগল করবে, যত টাইম পর্যন্ত স্ট্রাগল করবে, তত বড় বড় পোস্ট পাবে। সারা জীবন মরে যাওয়ার পরও 500, 600, 1000, 2000, 5000 বড়। শুধু এই করো না, অন্য গ্রহ তো তোমার কথা শুনবে। আজকে তুমি কিছু করো, ধরলে রোনাল্ডো বা কোন একটা প্লেয়ার, ঠিক আছে? এই মঙ্গলে একটা মেয়ে যাবে, চাঁদে একজন যাচ্ছে, নীল আর্মস্ট্রং বলে গেছে। তো ও সেই সময় নিশ্চয়ই হিটলারকে চিনতো, তাই তো? তো চাঁদে যেও হিটলারের মানে ওর মাথায় তো আছে, মানে একজন যে হিটলারের কথা জানে, তাই না? চাঁদে গিয়েও ভেবেছে, ঠিক আছে? তো আমি যাই হোক জিনিসটা বলছি, তো এটাই হচ্ছে ব্যাপার। তা আকবরকে ঝুলিয়ে রেখেছে, তো এরা কোনো রকম করে সৈন্য মানে ওরা তীর চালাতে পারছে না, কোনো রকম করে ওরা যুদ্ধটাকে জিতে। কে? হুমায়ুন। কিন্তু এরা সৈন্যদল প্রচুর ছিল তো, প্লাস এদের অনেক রকম টেকনিক, ওদের ছোটো কান্দাহার তো ছোটো জায়গা, তো কোনো রকম করে এরা বাবর একে আকবরকে বাঁচিয়েও নেয়, আর ওখান থেকে নামিয়েও নেয়। আর কি আমরা কামরানকে ক্যাপচার করে নেয়। কামরানকে ধরে। তোর ভাই কি বলেছিল? সময় একদিন কি করবে? তোমাকে সব শিখাবে। যে ভাইকে এত ভালোবাসে জায়গা দিয়ে দিয়েছিল, সে ভাইকে ও কি বললো? বললো ঠিক আছে একটা কাজ করো। লোহা গরম করেছিল, গরম করে পুরো ওর চোখ থেকে চোখগুলো বার করে দিয়েছিল, এই গরম লাভা ঢুকিয়ে পড়ে, ঠিক আছে? কামরানে হুমায়ুন, ঠিক আছে? বুঝতে পারছি কি সজা? মানে চোখ দুটোকে বার করে নিয়েছিল জীবিত অবস্থায়, গরম লোহা ঢুকিয়ে পড়ে এই করে ওই সবাইকে সামনে, ঠিক আছে? বুঝতে পারছি তো কি লেভেলে যাচ্ছে এবার ও।
তো বলছে সময় তুমি যদি না শিখবে, একটা সময় আসবে সময় তোমাকে শিখিয়ে দেবে, চাপ নিও না, ঠিক আছে? কিন্তু সেই দিন সময় চলে যাবে, বুঝতে পেরেছি তো? তারপরে ক্যাপচার করবে, ক্যাপচার করার পর থেকে ভারতে সুর বংশ থাকবে, তাই তো? তখন আমাদের এখানে শেরশাহ মারা যাবে, তো শেরশাহের যে পরবর্তী জেনারেশন যেগুলো থাকবে আমাদের, তারা থাকবে। তো পরে 1555 সালে এসে সিরহিন্দের যুদ্ধ হবে, তাই না? সিরহিন্দের যুদ্ধে কি করবে, তাদেরকে হারিয়ে পরে ভারতে কি করে দেবে, আবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেবে 1555 সালে। শুনে না, আমি তারপর লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 1555 সালে সিরহিন্দের যুদ্ধে, তাই তো, বা তাহিপিপের যুদ্ধে কি করবে, আবার ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে, সুর ডাইনেস্টির যে রাজা তাদেরকে হারিয়ে দেবে, তাই তো? আর এসে পরে কিন্তু উনি বেশি দিন বাঁচতে পারবেন না, কারণ তিনি ওই লাইব্রেরিতে সিঁড়ি থেকে পড়ে মারা যাবে। অনেকে বলে যে কিভাবে মারা যায় ও, অনেক হিস্ট্রি অনেক রকম কথা বলে। কেউ কেউ বলে যে উনি খুব নামাজ বা ভগবানকে খুব মানতেন, তো যখনই নামাজের আওয়াজ শুনতেন না, তখন ও যেখানে থাকতো সেখানে স্টপ হয়ে হাঁটু গেড়ে দিয়ে মানে করতো, প্রে করতো। তো যেই সময় ও সিঁড়িতে ছিল, ওই সিঁড়ি থেকে নাম ছিল লাইব্রেরির, বই ফই কালেক্ট করে, আর তখন নামাজের শুরু হয়ে গেছে। তো ও তখন এমনি করতে মানে মাথা নিচু করে প্রে করতে যাচ্ছিল, আর সিঁড়ি থেকে সেই সময় পড়ে ডিসব্যালেন্সে মারা যায়, অনেকে বলে এদিকে। তারপর হুমায়ুন টম করা হয়, তাই না? হুমায়ুনের যে মারা যায়, তারপর হুমায়ুনের যে মসজিদটা করা হয় না, তো ওইটা পুরোপুরি তাজমহলের মতো দেখতে, হুমায়ুন টমটাকে, তাই তো? আর জন্য হুমায়ুন টমকে বলা হয় যে হুমায়ুন টম ইজ কল্ড প্রোটোটাইপ অফ তাজমহল। যদি দেয় কোনটাকে বলবে প্রোটোটাইপ অফ তাজমহল, না হুমায়ুনের টমটাকে, ঠিক আছে? আর 1556 সালে মারা যায়। এবার আমরা কিছু কিছু জিনিস লিখে নিই, হ্যাঁ? আমি তো গল্পটা ক্লিয়ার হয়ে গেছে তো, এবার আমি লিখিয়ে দিচ্ছি, লিখে নাও, চল, যে যারা যায় কিছু লিখনি, লিখতে শুরু করো, চলো। দ্য ওয়ার্ড হুমায়ুনস মিনস, এবার তুই লিখতে শুরু করো, কি? ফরচুনেট, ভাগ্যবান, তাই না? কিন্তু একে বলা হয় কি, অ্যাকচুয়ালি কি বলা হয়? একে বলা হয় প্রবলেম চাইল্ড অফ দ্য মুঘল ডাইনেস্টি। লিখবো হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য প্রবলেম চাইল্ড অফ মুঘল ডাইনেস্টি। লিখবো হুমায়ুন ওয়াজ স্কিল্ড, হেভি এডুকেটেড লোক ছিল, জানো হুমায়ুন? হুমায়ুন ওয়াজ স্কিল্ড ম্যাথমেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার অ্যান্ড অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? লিখবো নেক্সট পয়েন্ট, হি ইন্ট্রোডিউস ডার্ম অফ জাস্টিস, ডার্ম, DURM, ডার্ম অফ জাস্টিস, JUSTICE, or তাবল, TABL স্ল্যাশ দিয়ে আদিল, তাবল ই আদিল, TABL স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে ADL, তাব ই আদিল। এই দুটোই ছিল জুডিডিকশন সিস্টেম, মানে জুডিডিকশন সিস্টেম। জুডিডিকশন সিস্টেম বাংলা কি? বিচার বিভাগীয়, তাই না? বিচার বিভাগীয় সিস্টেম এটা। তো আমরা এটা কেন পড়ছি, কারণ বুঝতেই পারছো আকবর দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছিল, কোনোদিন এটাতেই দিয়ে দেবে, যেটাকে ইন্ট্রোডিউস করেছে। ডার্ম অফ জাস্টিস, DURM অফ জাস্টিস, আর টাবল স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে আদিল ইন জুডিশিয়াল সিস্টেম। তো আমরা ভাবছি যে এটাতে আমরা পড়লাম, এটা মানে কি, কিন্তু আমরা এগুলো পড়বো। আমরা যখন আমরা সুলতানের কিন্তু আমাদের বাকি আছে, এখন সুলতানের অ্যাডমিনিস্ট্রেশন বাকি আছে, স্টুডেন্টের আর্ট অ্যান্ড কালচার বাকি আছে, ইকোনমিক কন্ডিশনে বাকি আছে, তাই তো? সুলতান কমপ্লিট হয়েছে ঠিকই, তেমনি আমরা মুঘল কমপ্লিট হয়ে মুঘল যখন অ্যাডমিনিস্ট্রেশন পড়বো, এগুলো আসবে আবার, হ্যাঁ? তখন পড়তে সুবিধা হয়ে যাবে আবার। নেক্সট, হি বিল্ড দ্য সিক্স সিটি অফ দিল্লি দিনপানাহা। দিল্লি দিনপানাহা শহর কে তৈরি করেছিল? হ্যাঁ, হুমায়ুন, তাই না? হুমায়ুন দিল্লিতে দিনপানাহা সিটি তৈরি করেছিল। এই দিনপানাহা যে সিটিতে এর ভিতরে আবার 6টা সিটি তৈরি করেছিল, হেভি সিটি ছিল। আর এখানে এই সিঁড়ি থেকে পড়ে মারা যায়, ওখানে একটা লাইব্রেরি ছিল, ওই সিঁড়ি থেকে পড়ে ওখানেই মারা যায় দিনপানাহাতে, ঠিক আছে? লিখবো শেরশাহ ডিফিটেড হুমায়ুন ইন দ্য ব্যাটেল অফ চৌসার 1539, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার লিখবো, ওখানে দুটো যুদ্ধ, ব্যাটেল বলে পয়েন্ট দিয়ে লিখবো। একটা যুদ্ধ লিখলাম, একটা লিখবো শেরশাহ এগেন ডিফিটেড হুমায়ুন ইন দ্য ব্যাটেল অফ বিলোগ্রাম অর কনৌজ 1540 1540। লিখবো, এটাকে লিখাতে হবে যে হুমায়ুন ওই যে আকবর রাজা বিলসালের কোটে, আর লিখাবো ওগুলো, লিখে নিচ্ছিস তাহলে? লিখবো ইন দ্য ব্যাটেল অফ সিরহিন্দ, SIRIHIND, ইন দ্য ব্যাটেল অফ সিরহিন্দ 1555 1555 সালে হি ডিফিটেড সিকান্দার সুর অ্যান্ড রিক্যাপচার্ড দিল্লি। সিকান্দার সুর কে ছিলেন? সুর বংশের লাস্ট রাজা ছিলেন, সেকেন্ড আফগান ডাইনাস্টির লাস্ট রাজা ছিলেন। লিখবো ইন 1556 হি ডায়েড। কি করে মরেছে সেটাতে জানো তোমরা?
48 বছর বয়সে, ব্যাগের লিখে 48 লিখবো। হি ওয়াজ বারিড মানে তাকে পুরানো হয়েছিল, কবর দেওয়া হয়েছিল যেখানে, তাই না? হি ওয়াজ বারিড ইন দিল্লি। আর যেখানে তার টম্বটা করেছে, টম্ব, ঠিক আছে, যেখানে তোর ইটা আছে, অ্যান্ড হিজ টম্ব ওয়াজ বিল্ড বাই, যে তৈরি করেছে টম্বটা, বিল্ড বাই হাজি বেগম, HAZI হাজি বেগম। হাজি বেগম ছিল এর আরেকজন ওয়াইফ, যে এর টম্বটা তৈরি করেছিল। এবং যখন হুমায়ুন মারা যায় তারপর থেকে এত দুঃখ পেয়েছিল যে তার পুরো কাজটা, সারা জীবনটা ওর টম্ব তৈরি করার জন্যই লাগে। 10 বছর 12 বছর লেগেছিল তৈরি করতে, তো 7-8 বছরের মতো, তো 7-8 বছর ধরে ওই করছিল, শুধু হুমায়ুন টম্ব যে কাজ করছিল, ঠিক আছে। হুমায়ুন টম্বটা দেখতে পুরোপুরি তাজমহলের মতো। কোনোদিন এবার সার্চ করে দেখবে, বলে যে এটাকে, তাজমহলটাকে এখান থেকে অনুকরণ করে বানানো হয়েছে, ওইটাকে ইন্সপায়ার হয়ে তাজমহল বানানো হয়েছে। লিখবো তাজমহল ওয়াজ বিল্ড অন দ্য মডেল অফ হুমায়ুন টম্বস। দেবে প্রোটোটাইপ, আগে বলে দিয়েছি। অনেকে বলবে যে ওই অন্য কিছু বলতে পারে, কিন্তু না, তাজমহল হুমায়ুন। এমনকি পরে না, এখানে এত বড় এই তাজমহল, এটা শুধু একজনের, হুমায়ুনের মেন কবর আছে, তারপর থেকে যারা মরেছে সবাইকে ও হুমায়ুনের আশেপাশে কবর দেওয়া হয়েছে, পুরো ওই দিন বানা হয় ওই যে ইটাতে। হুমায়ুন টমেও একজনের কবর নেই, সবারই কবর আছে ওখানে, পরপর দিয়ে আছে ওখানে। যদি কোয়েশ্চেন থাকে যে সব থেকে বেশি কবর কোথায় আছে, হুমায়ুন টমে শুধু হুমায়ুনের কবর নেই, হুমায়ুন ছাড়া মুঘল সাম্রাজ্যে প্রচুর কবর আছে। আর হুমায়ুন এরিয়া অনেক বড়। আর হুমায়ুন টম্ব এমন একটা স্থাপত্য, প্রথম আমরা ওখানে টম্বে এই যে মানে কবরখানায় কি দেখতে পাই আমরা, 4 স্কোয়ার গার্ডেনের কনসেপ্ট দেখতে পাই। এগুলো আমি আর্ট অ্যান্ড কালচারে বলে যাবো, তাও বলে দিচ্ছি একবার, রিভাইজ হয়ে যাবে। লিখবো মকফি, MAQFI, মকফি wrote a book, হুমায়ুন নামা। হুমায়ুন নামা কে লিখেছিল? গুলবেদন বেগম। ওর আরেক নাম ছিল মকফি, মকফি বললাম, ওই জন্যই মকফি বললাম। কোনোদিন যদি মকফি দিয়ে দেয় আর তুই ভাববি যে এটা তো নয়, অ্যান্সার হবে না, ঠিক আছে, ওই জন্য আমি মকফি দিয়ে বললাম, ঠিক আছে। এটা মকফি কে ছিল? বাবরের মেয়ে ছিল। এরা ছাড়াও আরেকজন ছিল, একটা মেয়ে ছিল, সে হেভি এডুকেটেড ছিল। এর লাইফটা গুলবেদন বেগমে কার আছে? গুলবেদন বেগম হুমায়ুন নামা লিখেছে, যাকে মকফি বলা হয়। সে লিখেছে হুমায়ুনের লাইফ নিয়ে লিখেছে। আমরা এখান থেকে হিস্ট্রিটা হুমায়ুনে জানতে পারি ঠিকঠাক। তাহলে হুমায়ুন নামা রোড বাই গুলবেদন বেগম, আর হুই ওয়াজ অলসো নোন অ্যাজ কি মকফি। বাবরের ডটারদেরকে মকফি বলা হতো। লিখবো হুমায়ুন রোড আ বুক, হুমায়ুন একটা বই লিখেছিল, দেওয়ানি হুমায়ুন। লিখবো একটা কোয়েশ্চেন লিখে দে। কোয়েশ্চেনটা চলে এসেছে সাউথের একটা পরীক্ষায়, ঠিক আছে, সাউথের একটা পরীক্ষায় কোয়েশ্চেনটা এসছে। আমাদের কোনোদিন এলে শুধু তোমরাই পারবে, চাপ নেই। হু ওয়াজ নোন অ্যাজ এক দিন কা বাদশাহ? লিখে রাখো, ওকে বলা হয় এক দিন কা বাদশাহ। কেউ পারবে না, চাপ নিও না, কোয়েশ্চেনগুলো দেবে। কে হবে একদিন কা বাদশাহ? নিজাম। কোন নিজাম? যে বাঁচিয়েছিল, একদম। ওকে বলেছিল তুমি হচ্ছে একদিন, কেন ওই একদিন বাঁচিয়েছিল বলেই তাকে ও বলেছে বাদশাহ। ওকে টাইটেল দিয়েছিল, মানে ওকে বলা হতো একদিন কা বাদশাহ, নিজাম, ঠিক আছে। এগুলো যদি কোনোদিন পড়ে যায় তো ব্যাস, পড়বে যা দিনকাল আসছে। কে রাখি বেঁধেছিল? কে? কর্ণাবতী রানী, রাজস্থানের রানী ছিল, ঠিক আছে। এর বাইরে আর কিছু আসবে না, নেক্সট দিন আকবর থেকে শুরু হবে, ঠিক আছে।